একটা হচ্ছে, হ্যাঁ, দুটো দুটো সারফেস, একটা ডায়াফ্রামেটিক সারফেস আর প্যারাটাল সারফেস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভিসারাল সারফেস, তাই না? আর এই ডায়াফ্রামেটিক সারফেসের আবার বলা হয়েছিল যে একে আবার চারটে ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস, একটা পোস্টেরিয়র সারফেস, একটা সুপিরিয়র সারফেস, আর একটা রাইট ল্যাটারাল সারফেস। আর তাহলে টোটাল হচ্ছে লিভারের 5টা সারফেস, তাই না? তাহলে একটা হলো প্যারাটাল সারফেস বা ডায়াফ্রামেটিক সারফেস, আর একটা ভিসেরাল সারফেস। আর বর্ডারের ভিতর উল্লেখযোগ্য বর্ডার বলেছিলাম আমরা, যে বর্ডার পেয়েছিলাম কি, যে ইনফেরিয়র বর্ডার, শার্প ইনফেরিয়র বর্ডার, তাই না? ইনফেরিয়র বর্ডারের কথা বলা হয়েছিল যে ল্যাটারাল পার্টটা, রাইট যে ল্যাটারাল পার্ট, এই ল্যাটারাল পার্টটা মোটামুটি হচ্ছে রাউন্ডেড, এবং এটা হচ্ছে রাইট ল্যাটারাল সারফেস, এবং ইনফেরিয়র সারফেস বা ভিসেরাল সারফেস কে সেপারেট করছে। আর মিডিয়াল পার্টটা মোর শার্প, এবং এটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস। এবং তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে জি স্যার। পাচ্ছি। অ্যান্টেরিয়র সারফেস এবং পোস্টেরিয়র সারফেসকে। এবার এটা তো গেল, এরপরে আমরা ইনফেরিয়র সারফেস, ইনফেরিয়র সারফেসের ফিচার তো এটা জানলাম যে ইনফেরিয়র সারফেসে আর দুটো নস আছে। একটা হচ্ছে ইন্টার লোবার নস, অথবা বলতে পারে যে নস ফর লিগামেন্টাম টেরিস হেপাটিসের জন্য একটা নস, আর একটা হচ্ছে সিস্টিক নস। আর এই টেরিস হেপাটিসের জন্য নসটা হলো এইটাই, এই নসটা হচ্ছে জাস্ট রাইট ল্যাটারাল টু দা মিডিয়ান প্লেনে থাকে। আর এই মিডিয়ান প্লেন থেকে, মিডিয়ান প্লেন যদি এই বরাবর হয়, তার তার পাশেই থাকে হচ্ছে এই ইন্টারলোবার নসটা। আর তার থেকে 2 ইঞ্চ ল্যাটারালি থাকতেছে হচ্ছে আমাদের। তোমরা কি কি দেখতে পাচ্ছ বলো তো? স্যার আমরা দেখতে পাচ্ছি স্যার, লিভার, লিভারটা স্যার দেখা যাচ্ছে স্যার। আমরা দেখতে পাচ্ছি। লিভার দেখা যাচ্ছে। আমার ডেস্কটপ কি দেখা যাচ্ছে নাকি? জি স্যার, ডেস্কটপের আইকন গুলো দেখা যাচ্ছে? জি স্যার দেখতে পাচ্ছি। কিরকম যেন সব চলে গেল। সব চলে গেল, তাই না? জি স্যার। জি স্যার, শেয়ার অফ হয়ে গেছে চলে হয়তো। গেল, শেয়ারিং অফ হয়ে গেল, কিন্তু জি স্যার। সেই মেইন এইবার হয়েছে না? আবার দেখছো বল? স্যার জি জি স্যার, স্যার, এবার এইবার ঠিক আছে। জি দেখতে স্যার, পাচ্ছি। আসছে স্যার। জি স্যার। স্যার কি দেখে। অফিশিয়াল আইডি? হ্যাঁ হ্যাঁ, অফিসিয়াল আইডি না? জি স্যার, পাইছি। অফিশিয়াল আইডি, জি স্যার, জি স্যার। অফিশিয়াল আইডি। অফিসিয়াল আইডির কিন্তু স্পেশালিটি তো আর নেই। জি স্যার, এখন সবই প্রায় এক হয়ে গেছে। 40 মিনিট এমনিতে কেটে যাবে। 40 মিনিট, হ্যাঁ। তা যাই হোক, এরপরে আমরা পড়েছিলাম লিভারের লোভ, লোভ অফ দ্য লিভার। তাহলে লোভ অফ দ্য লিভার আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে এক্সটার্নাল ফিচারের উপর ভিত্তি করে, যেটাকে আমরা বলতেছি অ্যানাটমিক্যাল লোভ অফ দ্য লিভার। আর একটা হচ্ছে ইন্টারনাল আর্কিটেকচার এর বা ব্রাঞ্চেস অফ দ্য হেপাটিক আর্টারি, হেপাটিক পোর্টাল ভেইন অ্যান্ড হেপাটিক ডাক্ট, এর উপর ভিত্তি করে, ইন্টারনাল আর্কিটেকচারের উপর ভিত্তি করে আবার আর একটা লোবিং সিস্টেম করা যায়, যেটাকে আমরা বলি হচ্ছে ফিজিওলজিক্যাল লোব, ট্রু লোব আর ফাংশনাল লোব। তিন নামেই ডাকা হয়। তা আমাদের যেহেতু অ্যানাটমি, ফিজিওলজিতে শুধু ফিজিওলজিক্যাল লোব পড়লেই হবে, কিন্তু অ্যানাটমিতে আমাদের প্রথমে অ্যানাটমিক্যাল লোব সম্বন্ধে একটু জানতে হবে। অ্যানাটমিক্যাল লোব সম্বন্ধে তো তোমরা জানো যে অ্যানাটমিক্যাল লোব, অ্যানাটমিক্যাল লোব কিভাবে ভাগ করা হয়েছে? এর স্যার এই সামনের দিকে হচ্ছে ফ্যালসিফার্ম লিগামেন্ট, অ্যাটাচমেন্ট অফ ফালসিপাম লিগামেন্ট। তারপরে যদি এর সাথে পিছন দিকে নিচের দিকে যায়, তাহলে ফিশার ফার, আমাদের ফিশার ফার, লিগামেন্টাম ভেনোসাম লিগামেন্টাম আর ফিশার টেরিসেপাটিস, এইটা তাই না? লিগামেন্টাম টেরিসেপাটিস আর লিগামেন্টাম ভেনোসাম, এই ভেনোসাম। দিয়ে দুইটে লোবে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে এইটা লেফট লোব, আর একটা হচ্ছে রাইট লোব। রাইট লোব। রাইট লোব ইজ 6 টাইম লার্জার দ্যান দ্য লেফট লোব। আর রাইট লোবে ইনক্লুড করে হচ্ছে আমাদের আর দুটো স্পেশাল লোব, যেটা হচ্ছে কর্ডেড লোব এন্ড কোয়াড্রেট লোব। এটা হলো কর্ডেড লোব, এই কর্ডেড লোব, আর এটা হচ্ছে কোয়াড্রেট লোব। এখানে কিন্তু কর্ডেড লোব আর কর্ডেড সেগমেন্ট, এই দুটো কিন্তু আলাদা কথা। কর্ডেড লোব এবং কর্ডেড সেগমেন্ট, এটা একটু মনে রাখো আর কি। তারপরে যদি তোমাদের জানতে মনে চায় পরে প্রশ্ন করো। এখন আসতেছে আমাদের ফিজিওলজিক্যাল যে লোব। ফিজিওলজিক্যাল লোবটা হচ্ছে ইন্টারনাল আর্কিটেকচারের উপর ভিত্তি করে একে ভাগ করা হলো ফিজিওলজিক্যাল লোব। তো ফিজিওলজিক্যাল লোবে ফিজিওলজিক্যাল লোব, তাহলে ফিজিওলজিক্যাল লোব হচ্ছে পিছন দিকে আমাদের আছে গ্রুপ ফর ইনফেরিয়র ভেনা কেভা, ইনফেরিয়র ভেনা কেভা, এই গ্রুপ ফর ইনফেরিয়র, এটা হলো গ্রুপ ফর ইনফেরিয়র ভেনা কেভা আর ফোসা ফর গল ব্লাডার। এই বরাবর পিছন দিকে পোস্টেরো ইনফেরিয়রলি আর অ্যান্টেরো সুপিরিয়রলি যদি আমরা ভাগ করি, তাহলে এই ইনফেরিয়র ভেনা কেভা থেকে সিস্টিক নস পর্যন্ত যদি একটা
লাইন টানা যায়, ইমাজিনারি Yes, লাইন, sir. তাহলে Sagittal দুটো ভাগে ভাগ plane. করা হয়। এই প্লেনটাকে কি প্লেন বলে? Sir, cantus line অথবা sagittal. ক্যান্টলিস, জি স্যার। ক্যান্টলিস, ক্যান্টলিস, জি স্যার, সরি ক্যান্টলি, ক্যান্টলি, জি স্যার। ক্যান্টলিস প্লেন বা ক্যান্টলিস লাইন, এই দিয়ে Line. হচ্ছে আমাদের রাইট অ্যান্ড লেফট দুই ভাগে দুটো ফিজিওলজিক্যাল বা ফাংশনাল বা ট্রু লোবে ভাগ করা যাচ্ছে। এই ট্রু লোবকে ভাগ করার পরে একে আবার আমরা ভাগ করেছিলাম কিভাবে, যে এই দুটো ট্রু লোব, এই রাইট অ্যান্ড লোব, রাইট অ্যান্ড লেফট ট্রু ফিজিওলজিক্যাল ট্রু লোব, আর এই ফিজিওলজিক্যাল ট্রু লোবের মাঝখান দিয়ে হচ্ছে মিডল যে হেপাটিক ভেইন, এই হেপাটিক ভেইনটা হচ্ছে এই বরাবর রান করে, মিডল হেপাটিক ভেইন। আর যেটা লেফট হেপাটিক ভেইন, সে হচ্ছে এই দুটো সেগমেন্ট, টু সেক্টর অফ দ্য লেফট লোব, এই লেফট লোবের দুটো সেক্টর, এইখানে লেফট এই বরাবর একটা থাকে হচ্ছে লেফট হেপাটিক ভেইন, আর একটা ভেইন হচ্ছে এর যে অ্যান্টিরিয়র এন্ড পোস্টেরিয়র দুটো সেক্টরে ভাগ করা হচ্ছে রাইট লোবকে, এই অ্যান্টিরিয়র এন্ড পোস্টেরিয়র সেক্টরের মাঝখান দিয়ে যায় হচ্ছে রাইট হেপাটিক ভেইন। তাহলে আমরা চারটে সেক্টর পেলাম কি, লেটারাল সেক্টর, মিডিয়াল সেক্টর অফ লেফট লোব, অ্যান্টিরিয়র এন্ড পোস্টেরিয়র সেক্টর অফ রাইট লোব। আর প্রতিটাকে যদি আবার আপার এন্ড লোয়ারে ভাগ করা যায় তাহলে টোটাল 8 সেগমেন্ট পাওয়া যাচ্ছে। এগুলো বলে কোনটস সেগমেন্ট। কোন, আরে ডির উচ্চারণ হয় না, কোনটস বা কোনস সেগমেন্ট বলা হয়। এই সেগমেন্ট হচ্ছে যদি কোনো সার্জিক্যাল রিসেকশন করার প্রয়োজন হয় তাহলে এই কোনটস সেগমেন্ট বরাবর যদি রিসেকশন করা হয় তাহলে আমাদের নির্দিষ্ট পোর্টাল ভেইন, তারপরে হেপাটিক ডাক্ট, হেপাটিক আর্টারি দিয়ে এগুলো সাপ্লাইড হবে, কিন্তু ভেইনটা থাকবে হচ্ছে ইন্টারসেগমেন্টাল স্পেসে, ইন্টারসেগমেন্টাল যে এরিয়া, সেই এরিয়ায় থাকবে হচ্ছে হেপাটিক ভেইন। তো যাই হোক, সার্জিক্যাল ডিসেকশনের জন্য এটা প্রয়োজন হয়। আমরা আরেকটা কথা জেনেছিলাম যে এটা ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টের মতন অতটা ডিফাইন্ড না, ডেফিনিট না, এই জন্য এখন পর্যন্ত তোমার যদি কোনো সার্জিক্যাল ডিসেকশন করার প্রয়োজন হয় তাহলে এই লোব ধরে ফেলে দেওয়া হয়, যে একটা সেগমেন্টের চাইতে লোবটাকেই বেশি প্রিফার করে, রাইট ট্রু লোব একেবারে মাঝখান থেকে কেটে দেখা গেল রাইট সাইডে যদি কোনো অপারেশন হয় বা লেসারেটেড ইনজুরি হয় তাহলে একেবারে রাইট সেগমেন্টটাকে কেটে, রাইট লোবটাকে কেটে ফেলা হয়, বা লেফট লোবটাকে কেটে ফেলা হয়, বা এই যে লেফট লোবের এই ফিশারের পর থেকে কেটে ফেলা হয়, এরকম করে রিসেকশন করে দেওয়া হয়। কারণ করা হয় কেন, আমরা জানি যে 80% পর্যন্ত যদি হেপাটিক টিস্যু রিসেকশন করা হয় তারপরেও এরা হেলদি হেপাটোসাইট থাকলে সেটা রিজেনারেশন করে পুরো লেবার তৈরি করতে পারে এবং নর্মাল অর্গানাইজেশন হয়। আর যদি আনহেলদি হয়ে যায় তাহলে কিন্তু আর নর্মাল অর্গানাইজেশন হয় না, তখন অ্যাবনর্মাল অর্গানাইজেশন হয়ে তখন সিরোসিস অফ দ্য লিভার ডেভেলপ করে। যাক, এরপরে আমাদের জানার ছিল হচ্ছে বিভিন্ন লিগামেন্ট সম্বন্ধে। লিগামেন্ট হচ্ছে দুই ধরনের লিগামেন্ট ছিল, একটা হচ্ছে ট্রু লিগামেন্ট আর একটা ফলস লিগামেন্ট, তাই না? ট্রু লিগামেন্ট এন্ড ফলস লিগামেন্ট। ট্রু লিগামেন্ট দুটো তো আমরা জেনেছিলাম যে ট্রু লিগামেন্ট একটা হচ্ছে এই ফিশার ফর লিগামেন্টাম টেরিস হেপাটিসের এর ফ্লোরে, মানে এর ডেপথে এই পর্যন্ত এসে এই পোর্টা হেপাটিসের আমাদের লেফট ডিভিশন অফ পোর্টাল ভেইনের সঙ্গে জয়েন করছিল, কি সেটা লিগামেন্টাম টেরিস হেপাটিস। আর এই লেফট ডিভিশনের থেকে আবার আর একটা ভেইন ডাক্ট তৈরি হয়ে চলে গিয়েছিল হচ্ছে ডাক্টাস ভেনোসাম হিসাবে, ডাক্টাস ভেনোসাম হিসাবে এইখানে যে ইনফিরিয়র, এইখান থেকে রান করলো, এইখান থেকে রান করে এই ইসের ফ্লোর দিয়ে যে এই ফিশারের ফ্লোর দিয়ে যে এইখানে এসে আমাদের ইনফিরিয়র ভেনাকে ভাই ওপেন করে হচ্ছে ডাক্টাস ভেনোসাম। এই ডাক্টাস ভেনোসামটা আপনার বার্থ এটা অবলিটারেটেড হয়ে যায় ডাক্টাস কি বলে লিগামেন্টাম ভেনোসাম তৈরি করে। আর এছাড়া ফলস লিগামেন্ট ছিল কয়েকটা। ফলস লিগামেন্টের ভিতর কি কি ছিল, এটা সুপিরিয়র করোনারি লিগামেন্ট, ইনফিরিয়র করোনারি লিগামেন্ট, রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, সামনের দিকে ছিল কি লিগামেন্ট, ফালসিফর্ম লিগামেন্ট। আর এখানে আর একটা ইম্পর্টেন্ট লিগামেন্ট ছিল এই বরাবর, যেটাকে আমরা বলেছিলাম হচ্ছে কি লেসার ওমেন্টাম, তাই না?
এইগুলো হচ্ছে ফলস লিগামেন্ট। তাহলে ফলস লিগামেন্টের ভিতর আমরা কি কি পাচ্ছি? একটা হচ্ছে করোনারি লিগামেন্ট, মানে 2 লেয়ার অফ করোনারি লিগামেন্ট, 2 ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, রাইট অ্যান্ড লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট। এই হচ্ছে মানে ট্রানভার্সলি থাকতে, লঙ্গিচুডিনালি থাকতেছে লিভারের, আর লিভারে অ্যান্টিরো পোস্টেরিয়রলি থাকতেছে ফালসিপাম লিগামেন্ট, আর পোস্টেরিয়রলি থাকতেছে হচ্ছে লেসার ওমেন্টাম। তো এগুলো সম্বন্ধে আমরা তো কিছুটা ধারণা তোমাদের দিয়েছি, যে তোমরা স্যার বলো। স্যার এই যে করোনারি লিগামেন্টের যে রাইট সাইড থেকে ট্রেস করা, এরপরে হচ্ছে কি লেফট সাইড থেকে ট্রেস, এগুলো স্যার বুঝি না। জি স্যার এগুলো এগুলো বেশি ইম্পর্টেন্ট না, এগুলো তোমার যদি হয়, হ্যাঁ নিচ্ছি ওয়েটিং রুম, যদি এটা তোমরা বুঝে যতটুকু বুঝতে পারো ততটুকুই হবে, আর যদি না বুঝতে পারো তাতেও অসুবিধা নাই। লিভারে তাহলে যখন কিছু আমরা দেখাবো তোমাদের, এই যে কি যেন বলে ভিডিও দেখাবো এই ক্লাসের, আজকে বেশি পড়াবো না, তার চাইতে ভিডিও দেখাবো। ভিডিও দেখায় ওইখানে তোমরা দেখতে পাবা যে ভিডিওতে কি আছে, সেইটা দেখতে পাইলে তো তোমরা বুঝতে পারবা তাহলে যে আসলে পাওয়ার পয়েন্টের স্লাইড দেখতে পাচ্ছ? জি স্যার Hello? দেখতে পাচ্ছি। জি স্যার দেখা যাচ্ছে স্যার। করোনারি লিগামেন্টটা তাহলে দেখো, তোমরা যখন করোনারি লিগামেন্ট সম্বন্ধে জানতে চাইলে এই জন্যই বলতেছি, এটা অত ইম্পর্টেন্ট না। এখন দেখো অ্যান্টিরিয়রলি দেখা যাচ্ছে এটা কি ফালসিফর্ম লিগামেন্ট, তাই না? এই ফালসিফর্ম লিগামেন্ট কি এখানে স্টেট থাকবে, একটু লেফট দিকে হচ্ছে মিলানো রয়েছে, আর যদি আমরা টান দিই তাহলে এরকম স্টেট হয়ে যাবে দুই পাশে। তো এক পাশটা রাইট সাইডটা দেখানোর জন্য আমাদের এইভাবে ছবিটা তৈরি করছে নেটার। এই নেটারের এই ছবিটা দেখো যে এর উপরে এইটা হচ্ছে আমাদের কি ডায়াফ্রাম, তাই না? এটা হচ্ছে ডায়াফ্রামের কাটা অংশ রয়েছে, আর এই ডায়াফ্রামের সঙ্গে টাইটলি দেখো এইখান দিয়ে গ্লিসন্স ক্যাপসুল থাকে, তার উপর দিয়ে থাকে হচ্ছে আমাদের প্যারাটাল পেট্রোনিয়াম, ভিসারাল পেট্রোনিয়াম। এই ভিসারাল পেট্রোনিয়াম যে এই ভিসারাল পেট্রোনিয়াম দেখো এই বরাবর, এই যে অল্প একটু জায়গা দেখা যাচ্ছে এই বরাবর রিফ্লেক্টেড হয়ে লিভারে ইচ্ছে কি বলে ডায়াফ্রামের দিকে চলে যাচ্ছে, লিভারকে কাভার করে, তারপরে এইখান থেকে রিফ্লেক্টেড হয়ে চলে গেল কোথায়? ডায়াফ্রামে। তো এই যে একটা হচ্ছে ফোল্ডিং হচ্ছে, এইটাকেই বলতেছে হচ্ছে করোনারি লিগামেন্ট। এইটা হচ্ছে সুপিরিয়র করোনারি লিগামেন্ট। এখন এইখানে এসে এই সুপিরিয়র করোনারি লিগামেন্ট এইখানে একটা অ্যাঙ্গুলেশন তৈরি করতেছে, এইটাকে বলা হয় ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট। এরপরে এইটাই এইখান দিয়ে ঘুরে এর নিচের দিক থেকে তখন চলে যাবে পিছন দিকে তো আর দেখানো যাচ্ছে না, এই পিছন দিক থেকে ঘুরে চলে যাবে তখন কার উপর? ওই পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের কিডনির উপর দিয়ে চলে যাবে, তখন সেটাকে বলা হয় কি? সেটাকে বলা হয় ইনফেরিয়র করোনারি লিগামেন্ট। তাহলে আমরা যেটা এই যে দেখতে পাচ্ছি এইখান দিয়ে এই যে সাদা একটু একটু দেখা যাচ্ছে, এইটাই হচ্ছে সুপিরিয়র করোনারি লিগামেন্ট, এইখানে ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, এরপরে এইটা হলো ইনফেরিয়র লিগামেন্ট, এই বরাবর হয়ে পিছন দিক থেকে এইখান দিয়ে চলে যাবে। তাহলে আমরা যদি এই রাইট দিকে ট্রেস করি করোনারি লিগামেন্টে, তাহলে কি দেখবো? যে এই রাইট দিকে দুটো করোনারি লিগামেন্ট মিলে এই ট্রায়াঙ্গুলার লিগামেন্ট তৈরি করে ফেলছে, তাই না? এটা তো বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, আর লেফট দিকে কি হলো? লেফট দিকে এই করোনারি লিগামেন্ট গুলো এই যে এইখান থেকে যে সাদা লেয়ারটা দেখা যাচ্ছে, এই সাদা লেয়ারটা হচ্ছে আমাদের প্যারাটাল পেট্রোনিয়াম, আর এর উপরে হচ্ছে মাসেল। তো এই প্যারাটাল পেট্রোনিয়াম এই যে চলে আসছে, এসে দেখো এই রাইট লেয়ার অফ দা ফালসিফর্ম লিগামেন্ট তৈরি করতেছে, দেখছো? এই রাইট লেয়ার অফ ফালসিফর্ম লিগামেন্ট তৈরি করলো, আর লেফট লেয়ারটা কি তৈরি করে? এইখানে হচ্ছে লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট। এই লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্টের অ্যান্টিরিয়র যে লেয়ারটা, এই অ্যান্টিরিয়র লেয়ারটা এসে এইখান দিয়ে তৈরি করে ফেলতেছে আমাদের হচ্ছে কি ফালসিফর্ম লিগামেন্টের লেফট লেয়ারটা। এইভাবেই মোটামুটি হচ্ছে আমাদের আর এই দুটো লেয়ার, এই রাইট লেয়ার আর লেফট লেয়ার, এই দুটো আবার এইখান দিয়ে এসে কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। কন্টিনিউয়াসের এইখানে যে ফ্রি মার্জিন থাকতেছে, সেই ফ্রি মার্জিন দিয়ে এই আমাদের রাউন্ড লিগামেন্ট অফ দা লিভার, লিগামেন্টাম টেরিসেপাটিস বা রাউন্ড লিগামেন্ট অফ লিভার এইখান দিয়ে রান করে। মোটামুটি এইটাই হলো আমাদের একটা ডিস্ট্রিবিউশন দেখালাম। আর একটা ডিস্ট্রিবিউশন তোমাদের এই লেসার ওমেন্টামের ক্ষেত্রে দেখালেই হয়ে যায়, যে লেসার ওমেন্টামে থাকে দেখো যে ওই এই নিচের দিকে এই বরাবর এই নিচের দিক বরাবর হচ্ছে লেসার ওমেন্টাম, এইখান দিয়ে ফিশার ফর লিগামেন্টাম ভেনোসাম,
এই লিগামেন্টাম ভেনুসামের এইখানে ফিশার থাকে, আর এইখানে এসে থাকে হচ্ছে আমাদের যে পোর্টা হেপাটিস, এর সঙ্গে অ্যাটাচমেন্ট থাকে এইটা হচ্ছে আমাদের লেসার ওমেন্টাম। এই লেসার ওমেন্টামের এই যেটুকু একটু ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছে, এই ট্রান্সপারেন্ট অংশটাকে বলা হচ্ছে হেপাটোগ্যাস্ট্রিক লিগামেন্ট। আর এইখানে যে একটু ডিপ পার্ট দেখা যাচ্ছে সাদা অপেক, এই পার্টটাকে আমরা বলতেছি হচ্ছে হেপাটোডুডেনাল লিগামেন্ট। আর হেপাটোডুডেনাল লিগামেন্টের এই পার্টটা এইটাই হচ্ছে সেই ফ্রি বর্ডার, এখানে ফ্রি বর্ডার অফ দ্য লেসার ওমেন্টাম। তাহলে লেসার ওমেন্টাম সম্বন্ধে একটু জানলে যে লেসার ওমেন্টাম কিভাবে, এইটা কিন্তু আমরা কি করেছি, লিভারটা এর উপর সরাসরি এর উপর চলে আসে, কিন্তু এইখানে আমরা না আসতে দিয়ে আমরা এই যে ট্রাকশন করে উপর দিকে টেনে ধরে তারপরে ছবিটা তোলা হয়েছে। যখনই এইটা ছেড়ে দেওয়া হবে তখনই দেখবা যে এইটা হচ্ছে রাইট কিডনি, এই রাইট কিডনির রিলেশনে এই পার্টটা চলে আসবে, এই পার্টটা রাইট কিডনি রিলেশনে চলে আসবে, এই পার্টটা হচ্ছে, এই পার্টটাকে আমরা ছেড়ে দিলে এইখানটা এই এরিয়াটা চলে আসবে আমাদের এই রাইট কোলিক ফ্লেক্সারের রিলেশনে, এই পার্টটাকে ছেড়ে দিলে আমাদের এই স্টোমাকের রিলেশনে চলে আসবে এইটে। আর এইখানে কিছু একটা পার্ট থাকবে যে পার্টটা সরাসরি হচ্ছে এই লেসার ওমেন্টামের রিলেশনে চলে আসবে, যেটাকে আমরা বলি হচ্ছে টিউবার ওমেন্টাল। এইখানে একটা পার্ট থাকবে, আমরা লিভার ইনফেরিয়র সারফেস যখন দেখবো তখন দেখবো যে ওইখানে একটা পার্টের নাম আছে টিউবার ওমেন্টালি বা ওমেন্টাল টিউবারোসিটি, সেইটা হচ্ছে লেসার ওমেন্টামের সঙ্গে সরাসরি কানেক্টেড, সরাসরি রিলেটেড থাকে। আর এই উপরের পার্টটাই এইখানে আমরা টেনে উপরে উঠায় নিয়ে গেছি, এই পার্টটা হচ্ছে স্টোমাকের অ্যান্ট্রোসুপিরিয়র সারফেসের সঙ্গে রিলেটেড ছিল, এইটাকেই বলা হয় লিভারের গ্যাস্ট্রিক ইম্প্রেশন। কথা কি বুঝতেছো তোমরা? জি স্যার। আর এই গ্যাস্ট্রিক ইম্প্রেশন এইখানেই যদি আমরা দেখি, তাহলে লিভারকে যদি আমরা দেখি তাহলে দেখো যে কি জন্য দেখাতে চাইছিলাম, এই একই ছবিটা দেখো যে এইটা হচ্ছে আমাদের সেই কি লেসার ওমেন্টাম। এই লেসার ওমেন্টামের এই ফ্রি বর্ডারটাকে একটু ডিসেকশন করে দেখানো হয়েছে যে লেসার ওমেন্টামের ফ্রি বর্ডার মানে এই যে ফার্স্ট পার্ট অফ দ্য ডুওডেনাম, এই ফার্স্ট পার্ট অফ দ্য ডুওডেনামের পিছন দিয়েই তো আমাদের যাচ্ছিল কি ওই পিছন দিকে যে সবুজ কি বলে নীল রঙের যে স্ট্রাকচারটা দেখা যাচ্ছে, এটা কি, এটা হচ্ছে পোর্টাল ভেইন। এই পোর্টাল ভেইনটা কিন্তু এই ফার্স্ট পার্টের মানে পোর্টাল ভেইনে তো তোমাদের জানা আছে যে পোর্টাল ভেইনে 3টে পার্ট ছিল, একটা হচ্ছে ইনফ্রাডুডেনাল পার্ট, একটা রেট্রোডুডেনাল পার্ট, আর একটা হচ্ছে সুপ্রাডুডেনাল পার্ট। তাহলে এর নিচের দিকে এইখানে আমাদের আছে যে হেড অফ দ্য প্যানক্রিয়াসের ওইখান থেকে নেক অফ দ্য প্যানক্রিয়াস ওইখান থেকে তৈরি হয়ে আমাদের এই ফার্স্ট পার্ট অফ দ্য ডুওডেনামের পিছনে যখন যায় তখন আমরা রেট্রোডুওডেনাল পার্ট বলি। রেট্রোডুওডেনাল পার্টের পরে এইটা হলো সুপ্রাডুওডেনাল পার্ট। এই সুপ্রাডুওডেনাল পার্টটা হচ্ছে কোথায় থাকতেছে, ফ্রি বর্ডার অফ দ্য লেসার ওমেন্টাম। সেইটাকে একটু ডিসেকশন করে দেখানো হচ্ছে যে একেবারে পিছন দিকে থাকতেছে আমাদের কি এই পোর্টাল ভেইন, আর তার সামনের দিকে দুটো স্ট্রাকচার থাকতেছে, সেই দুটো স্ট্রাকচার হচ্ছে রাইট দিকে থাকতেছে, এটা হলো রাইট সাইড, রাইট দিকে থাকতেছে হচ্ছে হেপাটিক ডাক্ট বা কমন বাইল ডাক্ট, তাই না, কমন বাইল ডাক্ট, আর লেফট দিকে থাকতেছে হেপাটিক আর্টারি। বুঝছো? এইভাবে কিন্তু এই ফ্রি বর্ডারে আমরা যখন ডিসেকশন করি, যখন অপারেশন করা হয় তখন কিন্তু এই যে দুটো রিট্রাক্টর দিয়ে দেখো লিভারকে টেনে ধরে রাখা হয়েছে, মরিস রিট্রাক্টর এই নাম বা রাইট অ্যাঙ্গেল রিট্রাক্টর। এই রাইট অ্যাঙ্গেল রিট্রাক্টর দিয়ে দেখো পুরো ওইদিকে রিট্রাকশন করে নিয়ে তারপরে আমাদের এইখানে অপারেশন করতে হয়, অথবা এই গল ব্লাডার এর অপারেশন করতে হয়। আর ঠিক সেইভাবে ছবিটা এঁকে ফ্রি বর্ডার অফ দ্য লেসার ওমেন্টামে কি কি স্ট্রাকচার আছে সেইটা আমাদের এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, এবার তাহলে আমরা তুমি কি জন্য একটা প্রশ্ন করেছিলে, ডিসপোজিশন নাকি ট্রেসিং, তাই না? তাই একটু কি বুঝতে পারছো? জি স্যার। কিছুটা ধারণা হয়েছে, আলহামদুলিল্লাহ। বলো স্যার, করোনারি লিগামেন্ট যদি লেফট এবং রাইট দুই লোবের উপরেই থাকে তাহলে যে লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট এর আপার বর্ডার কিভাবে স্যার ফ্যালসিফর্ম লিগামেন্টের সাথে মানে কন্টিনিউয়াস হয়? শোনো, এটা তো বই টু বই ভ্যারি করে, যেমন এই ভিসনাম বইতে লিখছে হচ্ছে যে এক পাশে করোনারি লিগামেন্ট আর লেফট পাশে ট্রায়াঙ্গুলার লিগামেন্ট বলছে। আবার তোমার এটা যেন বলে
এই যে নেটার্স আবার দুপাশের উপরের অংশটাকে করোনারি লিগামেন্ট বলছে। দত্ত জি হয়তো স্যার। বা সেরকমই লেখা আছে, কিন্তু আমরা একটা জেনারেল ডিসপোজিশন তো বুঝতে পারলাম যে জেনারেল ডিসপোজিশন বুঝতে পারলে যে রাইট পাশে যে করোনারি লিগামেন্টটা আছে সেই সুপিরিয়র করোনারি লিগামেন্টটা এসে আমাদের ফালসিফার্ম লিগামেন্টের রাইট লেয়ার তৈরি করে ফেলতেছে, রাইট লেয়ার জি তৈরি করে স্যার। ফেলতেছে না, রাইট লেয়ারের সঙ্গে কন্টিনিউয়াস। আর লেফট সাইডে যে সুপিরিয়র করোনারি লিগামেন্টটা আছে বা ট্রায়াঙ্গুলার লিগামেন্টই বলো, ওইটি হচ্ছে লেফট সাইডের লেয়ারটা তৈরি করে এই দুটো লেয়ার তৈরি হয়ে আমাদের ফোল্ড অফ পেট্রোনিয়াম ফালসিফার্ম লিগামেন্টটা তৈরি হচ্ছে। এইটুক সম্বন্ধে জানলেই হবে, বই ভ্যারি করবে, আর এক বই খুললে আর এক রকম একটু লেখা থাকবে। আমাদের প্রয়োজন তো একটা জেনারেল নলেজ, যাতে আমরা অ্যাবডোমেনে কিভাবে স্ট্রাকচার গুলো ডিসপোজিটেড আছে, কিভাবে ট্রেসিং করব, কিভাবে অপারেশন করব, সেই সম্বন্ধে তো জানতে পারছো, তাই না? বিতর্কবাদ, কথা বুঝছো? হ্যালো হ্যালো, স্যার বুঝতে পারছি। জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। মাঝে মাঝে কথা না বললে তো আমি বুঝতে পারিনি যে জি তোমরা স্যার। আমার সঙ্গে আসো না নেই, না বুঝতে পারছো কি না। জি স্যার। জি স্যার। যাই হোক, এখন জি আমাদের স্যার। জি নেক্সট স্যার। পার্ট ছিল হচ্ছে আমাদের কি জি রিলেশন। স্যার, বুঝতে পারছি। জি স্যার। হ্যাঁ ঠিক আছে, বুঝতে স্যার পারছো, ঠিক। শুন। হ্যাঁ, জি এইবার স্যার। আসো রিলেশন। রিলেশন মানে হচ্ছে দুটো সারফেস আমরা বলেছি, একটা ডায়াফ্রামেটিক সারফেস বা প্যারাটাল সারফেস, আর একটা হচ্ছে ভিসেরাল সারফেস বা ইনফেরিয়র সারফেস। এই যে ডায়াফ্রামেটিক সারফেসের সুপিরিয়র যে সারফেস, এই সুপিরিয়র সারফেসে এই রাইট সাইডের সুপিরিয়র সারফেস, এইটে রাইট সাইডের সুপিরিয়র সারফেস, এই লেফট সাইডের সুপিরিয়র সারফেস, এটা হচ্ছে করসপন্ডিং ডোম অফ দ্য ডায়াফ্রাম। এটা রাইট ডোম অফ দ্য ডায়াফ্রামের নিচে থাকে, এই পার্টটা লেফট ডোম অফ ডায়াফ্রামের নিচে থাকে। আর তোমরা বুঝতেই পারছো যে ডায়াফ্রাম থাকে এর উপরে, আর তার উপরে থাকে হচ্ছে পুলুরা এন্ড লাং, তাই না? এ পাশে রাইট পুলুরা এন্ড রাইট লাং থাকে, এ পাশে লেফট পুলুরা এন্ড লেফট লাং থাকে, আর মাঝখানে একটা ডিপ্রেশন পার্ট থাকে। হ্যালো, কিছু বলছো? মাঝখান বরাবর একটা ডিপ্রেশন থাকে সেন্ট্রাল এরিয়ায়, এই ডিপ্রেশনকে কার্ডিয়াক ডিপ্রেশন বলে। এই ডিপ্রেশনের উপরে থাকে হচ্ছে সেন্ট্রাল টেন্ডন অফ দ্য ডায়াফ্রাম, আর সেন্ট্রাল টেন্ডনের উপরে থাকে হচ্ছে হার্ট এনক্লোজ উইথ দ্য পেরিকার্ডিয়াম দিয়ে এনক্লোজ করা থাকে। আর এই জন্য এই সেন্ট্রাল যে একটু ডিপ্রেস পার্ট থাকে, এই সেন্ট্রাল ডিপ্রেস পার্টকে বলা হয় হচ্ছে কার্ডিয়াক ইমপ্রেশন। এবার যদি সামনের দিকে আসো, তাহলে সামনের দিকে আমরা এই বরাবর এইখান বরাবর এই যে আমাদের কি ছিল যেন ফালসিপাম লিগামেন্টের এই আশেপাশে এই এরিয়াটা রিলেটেড থাকে হচ্ছে উইথ দ্য জিফয়েড প্রসেস, জানা? জিফয়েড প্রসেস আর অ্যান্টিরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সঙ্গে রিলেটেড থাকে এই বরাবর সামনের দিকে, এই মিড লাইন বরাবর এইখানে থাকে জিফয়েড প্রসেস, অ্যাবডোমিনাল, অ্যান্টিরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। আর ওয়ান ইজ সাইডে এগেইন এগুলো মোটামুটি পুরোটাই হচ্ছে ডায়াফ্রামের সঙ্গে রিলেটেড থাকে, আর ডায়াফ্রামের সামনের দিকেই না থাকে, আরো সামনে থাকে অ্যান্টিরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। কথা শুনতেছো? জি স্যার। এবার রাইট ল্যাটারাল যে সারফেস, এই রাইট ল্যাটারাল সারফেসের রিলেশন কিন্তু মাঝে মাঝেই ধরা হয়। এইটে ইনফেরিয়র সারফেসের রিলেশন আর রাইট ল্যাটারাল সারফেসের রিলেশন, এইটা হচ্ছে পরীক্ষার সময় জিজ্ঞাসা করা হয়। যেমন রাইট ল্যাটারাল সারফেসের রিলেশনটার ইম্পর্টেন্স আছে, এই জন্য এটা সবসময় আমাদের মনে রাখতে হবে। রাইট ল্যাটারাল সারফেসটা হচ্ছে 7 to 11 রিপ পর্যন্ত রিলেটেড থাকবে। রাইট ল্যাটারাল সারফেসের 7 to 11 রিপ পর্যন্ত। তাই এইখানে যদি 7 রিপ থাকে, তাহলে এইখান দিয়ে কিছুটা অংশ এইখানে আসে, 11th রিপ এইখানে কিছুটা অংশ এইখানে আসে, কিন্তু এর উপরে 10th রিপ থাকে। 10th রিপটা মোটামুটি এর উপর দিয়ে এরকম চলে যায়। 10th রিপটা এদিক থেকে এদিক চলে যায় 10th রিপ, তাহলে 7, 8, 9, 10 এরকম করে 11 রিপের অল্প একটু অংশ এখানে আসে, আর তাহলে 7 to 11 রিপ পর্যন্ত থাকে। তো এটাকে 3টে ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে আপার 1/3, মিডিল 1/3 এন্ড লোয়ার 1/3। এই আপার 1/3 এই পর্যন্ত ধরো এইখান দিয়ে বাঁকা হয়ে আমাদের এইখান দিয়ে বাঁকা হয়ে এই 8 রিপ পর্যন্ত আমাদের লিভার, আমাদের কি বলে লিভার বলতেছি, আমাদের লাং চলে আসে এই পর্যন্ত, মানে 8 রিপ। মানে যদি আমরা একটা মিড এক্সিলারি লাইন, একেবারে মিড এক্সিলারি লাইন বরাবর দেখি, কথা বুঝতেছো? রাইট সারফেসে যেহেতু
রিলেশন বলতেছি, তাহলে রাইট সালফেট হলো মিড এক্সিলারি লাইন। মিড এক্সিলারি লাইন মানে হচ্ছে আমরা হাতটা যদি একবারে অ্যাবডাক্টেড করি 90 ডিগ্রিতে, তাহলে আমাদের অ্যান্টিরিয়র এক্সিলারি ফোল্ড পাওয়া যায়, আর পিছন দিয়ে পোস্টেরিয়র এক্সিলারি ফোল্ড পাওয়া যায়। অ্যান্টিরিয়র এক্সিলারি ফোল্ড বরাবর যে লাইন আমরা কল্পনা করি ইমাজিনারি লাইন, সেটাকে বলা হয় অ্যান্টিরিয়র এক্সিলারি লাইন। আর পোস্টেরিয়র ফোল্ড যেটা পোস্টেরিয়র ওয়াল তৈরি করছে এক্সিলার, সেই বরাবর হচ্ছে পোস্টেরিয়র এক্সিলারি লাইন। আর এর দুইজনের মাঝখানে বরাবর যেটা, সেইটাকে বলে মিড এক্সিলারি লাইন। এই মিড এক্সিলারি লাইন বরাবর যদি আমরা দেখি, তাহলে মিড এক্সিলারি লাইন বরাবর এই বরাবর মিড এক্সিলারি লাইন থাকে। এই মিড এক্সিলারি লাইন বরাবর 8 রিব পর্যন্ত হচ্ছে লাং থাকে। লাং থাকবে কোন রিব পর্যন্ত? এইখানে 8 রিব পর্যন্ত। কারণ তোমরা লাঙের যে হ্যাঁ লাঙের যে পড়েছিলে, সারফেস মার্কিং পড়েছিলে, সেখানে তোমরা অবশ্যই মনে রাখছো যে অ্যান্টিরিয়র মানে মিড ক্লাভিকুলার লাইন বরাবর হচ্ছে 6 রিব পর্যন্ত লাং থাকে। মিড এক্সিলারি লাইন পর্যন্ত লাইন বরাবর থেকে 8 পর্যন্ত থাকে। তোমার এইখানে যদি আমরা দেখি, তাহলে এইখানে হচ্ছে 6 রিব বরাবর থাকবে, 6 রিব বরাবর থাকবে। এইখানে যদি আমরা দেখি, তাহলে এইটে হচ্ছে আমাদের কি বলে 8 রিব বরাবর থাকবে। আর ঠিক একই রকম পিছন দিকে যদি আমরা মিড স্ক্যাপুলার বরাবর দেখি, তাহলে আমাদের লাং থাকবে কোন বরাবর? 10 রিব বরাবর থাকবে হচ্ছে লাং। এটা তো তোমাদের মুখস্থ আছে, তাই না? হ্যালো, তোমার তো মনে আছে না? এখন আবার মনে করে নাও যে যদি আমরা এই যে মিড ক্লাভিকুলার লাইন বরাবর দেখি, তাহলে মিড ক্লাভিকুলার লাইন মানে সামনের দিকে, তাই না? এই সামনের দিকে এই থাকবে হচ্ছে 6 রিব বরাবর, 6 রিবের লোয়ার বর্ডার বরাবর মোটামুটি হচ্ছে আমাদের লাং থাকবে, মানে 6 ইন্টারকোস্টাল স্পেসে আসবে না। আর যদি মিড এক্সিলারি লাইন বরাবর থাকে, তাহলে 8 রিব বরাবর থাকবে। আর যদি পিছনে চলে যাই তাহলে হচ্ছে আমরা মিড স্ক্যাপুলার লাইন বা ইনফেরিয়র অ্যাঙ্গেল অফ দ্য স্ক্যাপুলা ওই বরাবর থাকবে হচ্ছে 10 রিব বরাবর। ঠিক একই রকম আমরা যদি এই লাং না ধরে আমরা যদি পুলুলার কথা মনে করি, তাহলে পুলুলা হলো এই বরাবর থাকবে 8 রিব বরাবর, এই বরাবর থাকবে হচ্ছে 10 রিব বরাবর, তাই না? 2 রিব নিচে পর্যন্ত থাকবে, এই 10 রিব বরাবর, আর এইটা এই বরাবর থাকবে, পিছন দিকে থাকবে 12 রিব বরাবর। এটা তো মনে আছে তোমাদের? মনে নেই, এখন আবার মনে হলো, রিক্যাপিচুলেট হলো। তাহলে রিক্যাপিচুলেট হয়ে গেল যে আমরা তাহলে দেখলাম যে 8 রিব, লোয়ার বর্ডার অফ দ্য 8 রিব মানে আপার 1/3, তাহলে কি থাকবে আমাদের? আপার 1/3 এই লাংও থাকবে, আর লাংয়ের নিচে দিয়ে এইখান দিয়ে চলে আসবে পুলুলাল ক্যাভিটি, তাই না? এখান দিয়ে পুলুলাল ক্যাভিটি, হ্যাঁ পুলুলাল ক্যাভিটি। তাহলে সিগন্যাল চলে আসছে 10 মিনিট। তাহলে এই বরাবর আমাদের থাকবে লাং, আর এই বরাবর থাকবে তাহলে আপার 1/3 এইখানে পুলুলা। এই বরাবর যদি আমরা কোনো নিডল প্রিক করি, তাহলে এইখানে পুলুলা পাবো, আবার তাকে প্রিক করে লাংও পাবো। মিডিল 1/3 আমরা শুধুমাত্র পুলুলা পাবো, মানে ডায়াফ্রামেটিক রিসেস অফ দা পুলুরা, তাই না? পুলুলাল রিসেস ছিল না, কোস্টো ডায়াফ্রামেটিক রিসেস। তাহলে এই বরাবর কোস্টো ডায়াফ্রামেটিক রিসেস পাবো, তখন কিন্তু আমরা আর লাং পাবো না, শুধুমাত্র পুলুরাল রিসেস পাবো। এই মিডিল 1/3 আর মিডিল 1/3 আপ টু দা 10th রিব পর্যন্ত, মানে লোয়ার বর্ডার অফ দা 10th রিব পর্যন্ত আমরা কোস্টো ডায়াফ্রামেটিক রিসেস পাবো। আর তার নিচে যদি আমরা ট্রেস করি, তাহলে আমরা কি পাবো? বলো? কিছুই পাবো না। হ্যাঁ, এই রিসেসের বিরামে আমরা পাবো হচ্ছে হ্যাঁ রিব এবং ডায়াফ্রাম, তাই না? রিব পাবো। তাহলে দেখো এই বরাবর, এই যে এই বরাবর যদি আমরা কারোকে করে ওপেন করি, এই মিডিল পার্ট বরাবর যদি আমরা নিডল প্রিক করে দিই, ধরো মিডিল পার্ট এইখান দিয়ে, ধরো মিডিল পার্ট বরাবর একটা নিডল প্রিক করে দিলাম বাবা, মানে এই যে আমরা এক্সিলা বরাবর দেখতেছি, তো এইটা এই এক্সিলা, তাই না? এইখানে যদি আমরা ধরো এই বরাবর এই মিড এক্সিলারি লাইন এইখানে এই বরাবর যদি আমরা নিডল প্রিক করি, তাহলে কি হবে? কি স্ট্রাকচার পিয়ার্স করবে? প্রথমে কি পাবো আমরা? প্রথমে পাবো স্কিন। প্রথম থেকে বলে
ও না, তার শোনো, মানে স্যার ওই লেয়ার গুলো বলবো স্যার, লেয়ার গুলো? হ্যাঁ এইখানে বলতে হবে কি কি Skin, সেটা আমরা বলো। এই তুমি এগুলো অ্যাভয়েডও করতে পারো, তারপরে আমি একবার বলি, তারপরে তোমরা শোনো। আমরা মিডিল পার্ট দিয়ে যাচ্ছি, তাহলে মিডিল পার্ট দিয়ে গেলে কি পাবো আমরা? স্কিন, প্রথমে পাবো হচ্ছে স্কিন, তারপরে সুপারফিশিয়াল ফাসা। সুপারফিশিয়াল এরপরে ফাসা। মোটামুটি এইখানে যদি এক্সট্রিনজিক মাসেলকে আমরা বাদ দিই, এখানে ধরে নিলাম যে কোনো এক্সট্রিনজিক মাসেল নেই, তবে এখানে এক্সট্রিনজিক মাসেল আছে। কোনটা আছে? পেক্টোরালিস না, পেক্টোরালিস মেজর এখানে থাকবে না, এইদিকে চলে যায়, এইখানে চলে যায়, পেক্টোরালিস মেজর এই পর্যন্ত আসবে না। এখানে যদি এক্সট্রিনজিক মাসেল থাকে তাহলে আমাদের সেরাটাস অ্যান্টেরিয়রের কিছু পার্ট থাকতে পারে, তা আমরা এক্সট্রিনজিক মাসেলকে বাদ দেব। আমরা প্রথমে বলবো স্কিন, তারপরে সুপারফিশিয়াল ফাসা, তারপরে হচ্ছে ইন্টারকোস্টাল কন্টেন্ট গুলো, তাই না? ইন্টারকোস্টাল স্পেসের কন্টেন্ট গুলো, মানে ইন্টারকোস্টাল যে মাসেল গুলো আছে সেই মাসেল গুলো, তারপরে ইন্টারকোস্টালিস এক্সটার্নাস, ইন্টারকোস্টালিস ইন্টারনাস, তারপরে ইন্টারকোস্টালিস ইন্টিমাস। ইন্টিমাসকে পিয়ার্স করার পরে আমরা কি পাবো? হ্যাঁ, পিয়ার্স করার পরে আমরা কি পাবো? প্লুরা। পুলুরা, হ্যাঁ, ওই যে এন্ডোথোরাসিক ফাসা পাবো, বা পুলুরাও বলতে পারে। এন্ডোথোরাসিক ফাসা, এন্ডোথোরাসিক ফাসাকে পিয়ার্স করার পরে আমরা পেয়ে যাব কি? ওই প্যারাটাল পুলুরা, মানে কোস্টাল পুলুরা যেটাকে বলে, কোস্টাল পুলুরা বা প্যারাটাল পুলুরা। এই প্যারাটাল পুলুরাকে যখন পিয়ার্স করব তখন আমরা ঢুকে পড়বো হচ্ছে ওই কোস্টো ডায়াফ্রামেটিক রিসেস অফ দ্য প্লুরাল ক্যাভিটি, প্লুরাল ক্যাভিটিতে ঢুকে পড়বো। এরপরে আমরা আরো যখন নিডলকে সামনের দিকে আগায় দেব তখন কি পাওয়া যাবে? তখন পাওয়া যাবে হচ্ছে ডায়াফ্রামেটিক প্লুরা, তাই না? ডায়াফ্রামেটিক প্লুরা, ডায়াফ্রামেটিক প্লুরার পরে আবার এন্ডোথোরাসিক ফাসা পাওয়া যেতে পারে, ওটা বাদ। তা ডায়াফ্রামেটিক প্লুরা, ডায়াফ্রামেটিক প্লুরার পরে আমরা কি পাবো? আমরা পেয়ে যাব হচ্ছে ডায়াফ্রাম। ডায়াফ্রাম, জি স্যার, ডায়াফ্রাম। কথা তুমি বুঝো না, এটা তো আমরা মিডিল পার্ট দিয়ে যাচ্ছি, এখানে তো আর লাং পাবো না। এরপরে যে আপার পার্ট দিয়ে যাই তাহলে হচ্ছে প্লুরাল পরে রাং পাবো, লাংকে ছিদ্র করে যায়, তারপরে হচ্ছে ডায়াফ্রামেটিক প্লুরা পাবো, ডায়াফ্রামেটিক প্লুরার পরে ডায়াফ্রাম পাবো। ডায়াফ্রামকে যখন ছিদ্র করব তখন আমরা হচ্ছে পেটোনিয়াল ক্যাভিটিতে ঢুকে যাব। ওই যে অ্যান্টেরিয়র ইন্ট্রাপেটোনিয়াল সাবফ্রেনিক স্পেস পাবো। স্পেস পাওয়ার পরে তারপরে আমরা নিডিল যদি আরো ঢুকাই দিই তাহলে লিভারের ভিতর লিভার চলে যাবে, তাই না? লিভারের ভিতর চলে যেয়ে ওইখান থেকে আমরা লিভার টিস্যুকে অ্যাসপিরেট করে নিয়ে আসবো, অ্যাসপিরেট করে নিয়ে আসে তারপরে সেটার হিস্টোপ্যাথোলজি করে দেখবো যে কি আছে। কথা কি বুঝতে পারছো তোমরা? জি স্যার, জি স্যার। এইভাবে স্যার, হচ্ছে- এটা কি লিভার বায়োপসি? হ্যাঁ হ্যাঁ, এটাই লিভার বায়োপসি। স্যার, আপার ওইটা একটু বলেন স্যার লেয়ার গুলো একটু বলেন স্যার। স্যার আপার লেয়ার গুলো বলবো, তাই না? এই যে ধরো এইখান একবার দিয়ে একটু আস্তে এইখান দিয়েছে এই ওয়াল, তাই না? এটা হলো ওয়াল, স্যার। জি এই স্যার। হচ্ছে আমাদের, এই হচ্ছে ডায়াফ্রাম, এই পর্যন্ত হচ্ছে আমাদের, এই পর্যন্ত হচ্ছে আমাদের লাং, লাংস, ধরো এই পর্যন্ত লাং, আর এর নিচে হচ্ছে আমাদের লিভার, তাই না? লিভার। তাহলে এইখান থেকে যদি আমরা সিদ্ধ করি তাহলে আমরা কি পাবো? প্রথমে স্কিন, সুপারফিশিয়াল ফাসা, তাই না? সুপারফিশিয়াল ফাসার পরে এক্সট্রিনজিক মাসেল, তারপরে ইন্টারকোস্টাল মাসেল, ইন্টারকোস্টাল কন্টেন্ট গুলো, তারপরে আমরা পাবো হচ্ছে এই যে প্যারাটাল প্লুরা, তার মানে হচ্ছে এটা কোস্টাল প্লুরা, তাই না? কোস্টাল প্লুরাকে ছিদ্র করব যখন, তখন আমরা চলে আসলাম কোন জায়গায়? চলে আসলাম হলো কোস্টো ডায়াফ্রামেটিক রিসেসে, তাই না? কোস্টো ডায়াফ্রামেটিক রিসেসের ভিতর দিয়ে আমরা নিডিলে আরো ঢুকাই দেবো, তখন আমরা পেয়ে যাব হচ্ছে ডায়াফ্রামেটিক প্লুরা। ডায়াফ্রামেটিক প্লুরাকে ছিদ্র করে আমরা পাবো ডায়াফ্রাম, ডায়াফ্রামকে ছিদ্র করে এইখান দিয়ে সেই চলে যাবে হচ্ছে আমাদের সেই ওই অ্যান্টেরিয়র ইন্টার, একটু পরে যাও, হ্যাঁ, ইন্ট্রাপেটোনিয়াল অ্যান্টেরিয়র সাবফ্রেনিক, রাইট সাবফ্রেনিক স্পেস। তাহলে এইখান থেকে ডায়াফ্রামকে পেয়ার্স করব, ডায়াফ্রামকে পেয়ার্স করার পরে তারপরে এইখানে আমরা পেয়ে যাব হচ্ছে প্যারাটাল পেট্রোনিয়াম, প্যারাটাল পেট্রোনিয়ামের পরে এই সাবফ্রেনিক স্পেসকে পেয়ার্স করব, স্পেসকে পেয়ার করে তারপরে আমরা চলে আসবো হচ্ছে ভিসারাল পেট্রোনিয়াম বা পেট্রোনিয়াম অফ দা লিভার, তাকে পেয়ার্স করব, পেয়ার্স করার পরে লিভারের ক্যাপসুল মানে গ্লিসন্স ক্যাপসুলকে পেয়ার্স করবে, তারপরে আমাদের নিডিল ঢুকে পড়বে হচ্ছে এই লিভারের ভিতর। এটাকেই হচ্ছে লিভার। এইখান থেকে আমরা, এখানে তো সিরিঞ্জ ঢোকানো থাকবে, এই সিরিঞ্জ আমরা টান দিয়ে এইখান থেকে লিভার টিস্যু নিয়ে আসবো। এটা আসলে করা হয় হচ্ছে ওই কি বলে আলট্রাসোনোগ্রাফিক গাইডেন্সে, আলট্রাসোনোগ্রাফির গাইডেন্সে করা হয়। যদি দেখা যায় যে এইখানে একটা এসওএল পাওয়া যাচ্ছে, মানে স্পেস অকুপাইং লেশন লিভারের ভিতর, এসওএল,
SOL মানে হচ্ছে স্পেস অকুপাইং লেশন, বলে টিউমার হইলেও তাই বলে, আবার তোমার যদি একটা সিস্টিক লেশন হয় তাই বলা হয় SOL, স্পেস অকুপাইং লেশন যদি পাওয়া যায়, সেই লিশন যদি এইখানে থাকে তাহলে আমরা আল্ট্রাসাউন্ডে দেখতে পাবো। তখন আমাদের নিডলটা এই পর্যন্ত নিয়ে আসতে হবে, নিয়ে আসে এইখান থেকে আমরা করলাম, টিস্যু নিলাম। এটাকেই বলা হচ্ছে বায়োপসি। আসলে এটাকে বলা হয় হচ্ছে ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি, FNAC। তোমরা দেখছো, খেয়াল করে দেখবা, যেমন আত্মীয় স্বজন অনেকের এরকম করা হয় পরীক্ষা, FNAC, ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি। তা আমাদের তো সব SOL, ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি, বায়োপসি এসব সম্বন্ধে তো তোমাদের প্রশ্ন করা হবে না। তোমাকে বলে দেওয়া হবে যে এইখান দিয়ে বায়োপসি করা হয়, এইখানে একটা SOL থাকলে এইভাবে আল্ট্রাসাউন্ড গাইডেন্সে নিডল ঢুকানো হয়। তুমি অ্যানাটমিক্যালি বলো যে একটা নিডল যদি স্কিন থেকে ওই SOL পর্যন্ত পৌঁছাইতে হয়, ওই টিউমারটা পর্যন্ত যদি পৌঁছাইতে হয়, তাহলে কি কি লেয়ার পিয়ার্স করবে? এইটা হলো তোমার কাছে প্রশ্ন, কথা বুঝছো? এইটা হলো অ্যানাটমি, এইটা তোমাকে বলতে হবে। কথা বুঝতে পারছো? ক্লিয়ার? জি স্যার। স্যার এইটা তো মিডল পার্টে, স্যার আপার পার্ট আপার পার্টে একটু গেলে কি তখন বলছিলেন না, ওটা এইভাবে একটু বলবা। আপার পার্টে যদি যাও, তাহলে আপার পার্টে গেলে তখন এই প্লুরাল ক্যাভিটি থেকে তুমি লাঙের ভিতর ঢুকে যাবা, লাঙের ভিতর দিয়ে তারপরে আবার এইখান দিয়ে ঢুকে পড়বা। কিন্তু আপার পার্টে তো আমরা করবো না, কারণ কি, লাং যাতে ইনজুরি না হয়, তাহলে আমরা হচ্ছে লোয়ার পার্ট দিয়ে করবো। 9th or 10th ইন্টারকোস্টাল যে স্পেস, মানে 9 রিবের নিচে অথবা 10th রিবের নিচে যে 9th or 10th ইন্টারকোস্টাল স্পেস আছে, ওইখান দিয়ে পিয়াস করব। সরাসরি আমরা লিভারে ঢুকে পড়বো, অথবা আমরা ইসের ওই যে কোস্টো ডায়াফ্রামেটিক রিসেস অফ দ্য প্লুরা, ওইখান দিয়ে লিভারে ঢুকে পড়বো, যাতে আমাদের লাং ইনজুরি না হয়। লাং ইনজুরি হইলে অনেক সময় এই নিডিলটা তো একটু মোটা ধরনের নিডিল হয়, অনেক সময় কিন্তু ওই নিউমোথোরাক্স ডেভেলপ করে যেতে পারে যদি আমাদের লাং ইনজুরি হয়ে যায়, অথবা আমাদের ইকেও কোস্টো ডায়াফ্রামেটিক রিসেসকেও ইনজুরি করার চেষ্টা করব না। আরো নিচে দিয়ে যদি করা হয়, 10th স্পেস দিয়ে বা 9th স্পেস দিয়ে একটু অবলিকলি ঢুকানো হয়, তাহলে কোস্টো ডায়াফ্রামেটিক রিসেসও তখন ইনজুরি হবে না। তখন শুধুমাত্র ডায়াফ্রামকে ছিদ্র করে, প্যারাটাল ওয়াল এবং ডায়াফ্রামকে ছিদ্র করে আমরা চলে যেতে পারবো লিভারের ভিতর। যা কথা কি বুঝছো? জি স্যার। এটা হচ্ছে আমাদের কি সারফেস ছিল, যে প্যারাটাল সারফেস। তা প্যারাটাল সারফেসের ভিতর আমরা জানলাম হচ্ছে যে সুপিরিয়র সারফেসের রিলেশন, তারপরে জানলাম আমরা অ্যান্টিরিয়র সারফেসের রিলেশন, আর রাইট ল্যাটারাল সারফেসের রিলেশন, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং পোস্টিরিয়র সারফেসের রিলেশন, পোস্টিরিয়র সারফেসের রিলেশনে মানে কি, পোস্টিরিয়র সারফেসে কি কি স্ট্রাকচার আছে, এই যে এই এরিয়াটাকে আমরা বলি দি বিয়ার এরিয়া, এটাকে আমরা দি বিয়ার এরিয়া বলতেছি। বেরিয়ার এরিয়ার পরে আছে গ্রুপ ফর ইনফেরিয়র ভেনা ক্যাভা, তার ল্যাটারালি কি আছে, তার ল্যাটারালি থাকতেছে হচ্ছে আমাদের কি, দি কর্ডেড লোব, তারপরে থাকতেছে কি এইটা, তারপরে থাকতেছে কি এটা, এই ফিশার ফর লিগামেন্টাম। তোমরা কি লিভারটা দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা শুরু করি। যে আমরা বলতেছিলাম যে পোস্টিরিয়র সারফেসের রিলেশন, পোস্টিরিয়র সারফেসের কি কি স্ট্রাকচার, প্রমিনেন্ট যে ফিচার গুলো পাওয়া যাবে, সেই ফিচারের ভিতর যদি রাইট টু লেফট দিকে বলতে থাকি আমরা, তাহলে দি বিয়ার এরিয়া পাবো। তারপরে গ্রুপ ফর ইনফেরিয়র ভেনা ক্যাভা, তার ল্যাটারালি পাওয়া যাচ্ছে হচ্ছে আমাদের এটা কি, যে কর্ডেড লোব, কর্ডেড লোবের ল্যাটারালি কর্ডেড লোবের লেফট সাইডে আমরা পাচ্ছি ফিশার ফর লিগামেন্টাম ভেনোসাম, তারপরে পাচ্ছি হচ্ছে যে পোস্টিরিয়র সারফেস অফ দা লেফট লোব অফ দা লিভার। এর রিলেশনে কি থাকে, এই রিলেশনে মানে এই সম্পর্কে যে ইম্পর্টেন্ট স্ট্রাকচার, সেই ইম্পর্টেন্ট স্ট্রাকচার সম্বন্ধে একটু জানতে হবে। যেমন আমরা বলতেছি হচ্ছে কি বললাম এটাকে, যে দি বিয়ার এরিয়া, দি বিয়ার এরিয়াতে, এই দি বিয়ার এরিয়া হলো পোস্টেরিয়র সারফেসের একটা এরিয়া, যে এরিয়ার হচ্ছে লেফট সাইডে থাকে হচ্ছে গ্রুপ ফর ইনফেরিয়র ভেনা ক্যাভা, রাইট সাইডে থাকে হচ্ছে ট্রায়াঙ্গুলার লিগামেন্ট। এইখানে তোমাদের বলেছিলাম যে দি বিয়ার এরিয়া এরা একটু বেশি এরিয়া এঁকে ফেলছে, আসলে এত এরিয়া থাকে না। এইখানে হচ্ছে এই পর্যন্ত, যে এইখান থেকে এই পর্যন্ত এই দিকে চলে যায়, এই বরাবর হবে, বুঝছো? এই বরাবর হলো আমাদের, তাহলে এইটা হচ্ছে গ্রুপ ফর ইনফেরিয়র ভেনা ক্যাভা। এটা আসলে এটা বিয়ার এরিয়ার কন্টিনিউশনই। এরপরে রাইট দিকে আমরা দেখলাম যে রাইট দিকে থাকতেছে রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট। কি খবর?
রাইট দিকে দেখলাম আমরা রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, আর উপরে থাকতেছে সুপিরিয়র আর আপার করোনারি লিগামেন্ট, নিচে থাকতেছে ইনফেরিয়র বা লোয়ার করোনারি লিগামেন্ট। এই ডিবিআর এরিয়ার স্পেশালিটি কি, যে এখানে ডিবিআর এরিয়া তা নাই কি, নাই হচ্ছে প্যারাটাল পেরিটোনিয়াম, যে পেরিটোনিয়ামের কাভারিং নাই। এর সরাসরি যদি আমরা এখানে দেখি কিছু কানেকটিভ টিস্যু পাওয়া যায়, আর কানেকটিভ টিস্যুর নিচে যে স্ট্রাকচার পাওয়া যাবে সেটি হচ্ছে আমাদের ক্যাপসুল অফ দ্য লিভার, গ্লিসন্স ক্যাপসুল সরাসরি পাওয়া যাবে। আর এইটা হচ্ছে সরাসরি আমাদের ডায়াফ্রামের সঙ্গে রিলেটেড থাকে, আর ডায়াফ্রামের এই রাইট যে ডায়াফ্রাম রাইট ডোমের সঙ্গে রিলেটেড থাকে, আর রাইট ডোমের জাস্ট উপরেই থাকে হচ্ছে আমাদের লিভার, সরি কি লাং এবং প্লুরাল ক্যাভিটি। কথা কি বুঝতে পারছো তোমরা? লাং জি, এবং প্লুরাল ক্যাভিটি জাস্ট এর উপরেই থাকতেছে। আর এর এইখানে এই বরাবর জাস্ট এই বরাবর এইখানে রিলেশন থাকে হচ্ছে আমাদের কি রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ড, এই বরাবর এইখানে রিলেশন থাকে রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ড। আর এই এরিয়াটা হচ্ছে ডিরেক্টলি রিলেটেড উইথ দা কি ডায়াফ্রামের সঙ্গে ডিরেক্টলি রিলেটেড থাকে। আর ইন্টারভেনিং একটা এরিয়া এইখানে রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ডটা পাওয়া যায়। এই এরিয়ার ইম্পর্টেন্স সম্বন্ধে আমরা জেনে ফেলি যে এইখানে হচ্ছে এই লিভারের যে কিছু ভ্যানাস সিস্টেম আর ডায়াফ্রামের ভ্যানাস সিস্টেমের কিছু কমিউনিকেশন থাকতে পারে, যেটাকে অলসো কল্ড দা পোর্টোক্যাভাল অ্যানাস্টোমোসিস বলা হয়। এটাকেও পোর্টোক্যাভাল অ্যানাস্টোমোসিস বা পোর্টোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস বলে, বুঝছো? সেটা ওই ইসের জন্য পোর্টাল হাইপারটেনশনের সময় এই ওপেন হয়ে যায়। আবার দেখা যাচ্ছে কি এই যে এই এরিয়ায় থাকে হচ্ছে রাইট এক্সট্রাপেটোনিয়াল সাবফ্রেনিক স্পেস। এই এরিয়া আর এই ডায়াফ্রাম এর মাঝখানে যে লুজ কানেকটিভ টিস্যু থাকে, এই লুজ কানেকটিভ টিস্যুর এই জায়গাটাকেই আমরা বলি হচ্ছে রাইট, কথা বুঝতেছো? রাইট এক্সট্রাপেটোনিয়াল সাবফ্রেনিক স্পেস। তা কোনো লিভার একটা কমন সাইট ফর অ্যামিবিক হেপাটাইটিস, অ্যামিবিক অ্যাবসেস, যেমন কারোর যদি ক্রনিক অ্যামিবিয়াসিস থাকে তাহলে সেই অ্যামিবিয়াসিস কিন্তু আমাদের এই ইসে পর্যন্ত পৌঁছায় যেতে পারে, আমাদের লিভার পর্যন্ত পৌঁছায় যেতে পারে। আর লিভারে তখন এরা অ্যাবসেস তৈরি করে। আর এই অ্যাবসেসটা এই যে রাইট সাবফ্রেনিক যে এরিয়া আছে, স্পেস আছে, এই স্পেসে যে অ্যাবসেস তৈরি করে, এই স্পেসেই অ্যাবসেস চলে আসে, এই এক্সট্রাপেটোনিয়াল স্পেসটাই অ্যাবসেস আছে। এই অ্যাবসেসটা তখন আমাদের ডায়াফ্রাম এবং ডায়াফ্রামেটিক প্লুরাকে বাস্ট করে আমাদের রাইট লাংয়ের ভিতর যে কিন্তু বাস্ট হয়ে যেতে পারে এইটা, মানে এই অ্যামিবিক অ্যাবসেসটা কিন্তু বাস্ট হয়ে যেতে পারে। আর একটা বললাম হচ্ছে কি পোর্টোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস থাকে। তাহলে এই দুটো হচ্ছে আমাদের এই ইসের ডিবিআর এরিয়ার ইম্পর্টেন্স। আর ডিবিআর এরিয়ার রাইট লেফট সাইডে দেখতে পাচ্ছ তো আমাদের গ্রুপ ফর ইনফেরিয়র ভেনা কেভা থাকে। আর এটা তো বুঝতেই পারছো যে এখানে আমাদের ইনফেরিয়র ভেনা কেভা থাকে, আর ইনফেরিয়র ভেনা কেভার সঙ্গে এসে ওপেন করে হচ্ছে হেপাটিক ভেইন। এর ফ্লোরে এখানে একটা লেফট এখানে মিডিল, আর এইখানে হচ্ছে রাইট হেপাটিক ভেইন এখানে থাকা যায়। যে ভেইনগুলোর কিন্তু কোনো এক্সট্রা হেপাটিক কোর্স থাকে না, এরা সরাসরি লিভার থেকে বের হয়েই ইনফেরিয়র ভেনা কেভা ওপেন করে জাস্ট বিলো দা সেন্ট্রাল টেন্ডুনের জাস্ট বিলো। এরা কিন্তু চারটে লম্বাটে ধরনের আঁকেছে, আসলে আঁকা যাচ্ছে না কেন জন্য, আসলে তো গোল গোল হবে। এরকম তিনটে ভেইন বা দুটো ভেইন এসে ওপেন করে। এরপরে আসতেছে কডেড লোব, এরপরে এই এরিয়ায় আসতেছে হচ্ছে কডেড লোব। এই কডেড লোবের যে রিলেশন আমরা কডেড লোবের রিলেশন বলবো। এই কডেড লোবের রিলেশন মানে কি, এইখানে থাকে কিন্তু আমাদের ওই সুপিরিয়র রিসেস অফ দা লেসার স্যাক। এই লেসার স্যাকে সুপিরিয়র রিসেসটা এখানে থাকে। তা সেই সুপিরিয়র রিসেস অফ দা লেসার স্যাক কিভাবে থাকে এইটা একটু দেখার জন্য আমরা এদিকে যাই। এটা দেখতে পাচ্ছ পিপিটিটা? জি স্যার, দেখতে পাচ্ছি। এইখানে দেখো যে এই লিভারটা এইখানে ছিল, মানে এই কোণাটা এই দিকে ছিল আর এই কোণাটা ছিল এই দিকে,
বুঝছো? একে জাস্ট এরকম করে যদি টাইনে এই লেফট লোবটা এইদিকে দেওয়া যায়, রাইট লোবটা যদি এইদিকে দেওয়া যায়, তাহলে সেই লিভারটাকে উঠায় নেওয়া হয়েছে এইখান থেকে উঠায় নিলে এই ডিবিআর এরিয়া, এই ডিবিআর এরিয়া, এই করোনারি লিগামেন্ট এখানে ছিল সুপিরিয়র করোনারি লিগামেন্ট, এইদিকে ইনফিরিয়র করোনারি লিগামেন্ট, এইগুলো কিন্তু ছিঁড়ে চলে গিয়েছে এইখানে দেখতে পাচ্ছ। তাহলে এই ডিবিআর এরিয়াটা তাহলে এই স্ট্রাকচারের সঙ্গে সরাসরি রিলেটেড ছিল। এটা কি? এটা হলো ডায়াফ্রাম। বুঝছো? এই যে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডায়াফ্রামের সঙ্গে সরাসরি রিলেটেড ছিল। ঠিক একই রকম এইখান দিয়ে ছিল হচ্ছে আমাদের লেসার ওমেন্টাম। তাহলে এই নিচের দিকে গ্রেটার ওমেন্টাম, এই গ্রেটার ওমেন্টামের ইঞ্চি খানিক, আর এই স্টোমাকের পিছনে আর লেসার ওমেন্টামের পিছনে এইখানেই ছিল হচ্ছে আমাদের কি এপিপলয়িক, সরি আমাদের হচ্ছে লেসার স্যাক বা ওমেন্টাল বার্সা। কথা কি বুঝতেছো? তাহলে স্টোমাকের পিছন দিয়ে এই লেসার ওমেন্টামের পিছন দিয়ে স্টোমাকের পিছন দিয়ে লেসার ওমেন্টামের পিছন দিয়ে আমরা যদি আঙ্গুল ঢুকাই দিই, তাহলে কিন্তু আমরা এই পর্যন্ত পৌঁছায় যেতে পারবো। এইটাকেই বলা হয় হলো দ্য সুপিরিয়র রিসেস অফ দ্য লেসার স্যাক, যেটা হচ্ছে জাস্ট বিহাইন্ড দ্য এই কর্ডেড লোবের পিছনে থাকে। তোমরা তো জানো যে এইখানে ফ্রি বর্ডার অফ দ্য লেসার ওমেন্টাম থাকে না, এই বরাবর ফ্রি বর্ডার থাকবে। আর এই ফ্রি বর্ডারের পিছন দিয়ে যদি আমরা আঙ্গুল ঢুকাই দিই, তাহলে কি পাওয়া যাবে বলো তো? হ্যালো, জি স্যার। এইখানে এই যে দেখতেছো না, এই যে এই অ্যাটাচ পার্টটা কি? এই অ্যাটাচ পার্টটা হচ্ছে লেসার ওমেন্টাম। লেসার ওমেন্টাম এইখানে ছিল না, লেসার ওমেন্টাম এইখান দিয়ে এইখানে ছিল লিভার, তাই না? লিভারের ইনফেরিয়র বর্ডার এইখানে এই বরাবর আছে, এই লিভার ছিল। লিভারের ইনফেরিয়র বর্ডারের সঙ্গে লেসার ওমেন্টাম এরকম যে মিলে যাবে না? জি স্যার। এইটা না রাইট ফ্রি বর্ডার অফ দ্য লেসার ওমেন্টাম। জি স্যার। আর এর পিছন দিয়ে যদি আমরা আঙ্গুল ঢুকাই দিই, তাহলে আঙ্গুল ঢুকে যাবে। না এখানে আঙ্গুল না এই পোর্টাল ভেইনটেইনের পিছন দিয়ে যদি আঙ্গুল ঢুকাই দিই, তাহলে আমাদের কিন্তু আঙ্গুল এখান দিয়ে ঢুকে যাবে। ঢুকে কোথায় যাবে? ঢুকে এইটা যে গেটার স্যাক থেকে লেসার স্যাকে চলে যাবে। আর এইখানেই থাকে হচ্ছে সেই আমাদের ঐতিহাসিক কি এপিপলয়িক ফোরামেন, তাই না? এপিপলয়িক ফোরামেন। তার মানে এপিপলয়িক ফোরামেন দিয়ে আমরা যখনই এই জায়গায় ঢুকে যাই, তাহলে আমরা লেসার স্যাকের মূলত কোথায় ঢুকি? মূলত হচ্ছে সুপিরিয়র রিসেসে ঢুকি। আর সুপিরিয়র রিসেসটা থাকে হচ্ছে এই সামনের দিকে থাকে লেসার ওমেন্টাম, আর পিছন দিকে থাকে লিভারের কি কর্ডেড লোব। কথা বুঝছো? তাহলে আমরা ওই কর্ডেড লোব সম্বন্ধে একটু জানতেছিলাম, সেই জন্য তোমাদের আবার ওই ছবিটা দেখায় কর্ডেড লোব সম্বন্ধে একটু ধারণা নিলাম। আর এইখানে দেখো ওই যে ফ্লোর অফ দা ইনফেরিয়র ভেনাকেবল গ্রুপ, এই গ্রুপ ফর ইনফেরিয়র ভেনাকেবল, সেইখানে এসে দেখো এই হচ্ছে রাইট, এই হচ্ছে মিডল, আর এই হচ্ছে লেফট হেপাটিক ভেইন ওপেন করছে। সেটাও দেখে নাও যে এইভাবে হচ্ছে ওপেন করে। এখন আসো আমরা আবার লিভারটায় ফিরে যাই। তা লিভারটায় ফিরে যেয়ে আমরা দেখবো হচ্ছে কি যে লিভারে ফিরে যেয়ে দেখলাম আমরা তাহলে ওই এই কর্ডেড লোবের আবার দুটো প্রসেস আছে। এই কর্ডেড লোবের এই পাশের প্রসেসটা যেটা এই দিকে থাকবে হচ্ছে গ্রুপ ফর ইনফেরিয়র ভেনা কেভা, এই দিকে থাকবে ফোসা ফর গল ব্লাডার, আর এই পাশের যে প্রসেসটা থাকবে সেই প্রসেসটাকে, এই পাশের প্রসেসটা কার জন্য এত কথা বলতেছে, এই পাশের প্রসেসটা কে বলা হয় হচ্ছে কর্ডেড প্রসেস। এই পাশের যে কন্টিনিউশন বাদ বাকি লিভারের সঙ্গে কন্টিনিউশন হয়ে যাবে, সেইটুকুকে আমরা বলে কর্ডেড প্রসেস এই পাশের যেটা। আর এই পাশের যেটা থাকবে সেইটাকে বলা হয় প্যাপিলারি প্রসেস। কথা কি বুঝতেছো? এটা বুঝতে পারছো তোমরা? হ্যাঁ, তোমরা যদি আবার আমরা ওই ইসের ছবিটা দেখি, কি বলে এইখানে দেখো যে এইটা আমাদের কর্ডেড লোব, এইটা হচ্ছে কর্ডেড লোব। তা কর্ডেড লোবের এই যে এই অঞ্চলটাকে, এই জায়গাটাকে বলা হয় কি প্যাপিলারি প্রসেস। এই যে উঁচু হয়ে আছে যে অংশটা, এইটাকে বলা হয় প্যাপিলারি প্রসেস। আর একটা এই কর্ডেড লোবের একটা পার্ট দেখো এইখান দিয়ে বাদ বাকি লিভারের সঙ্গে কন্টিনিউয়াস হয়ে গেছে এরকম মনে হচ্ছে, এইটাকে বলা হয় কর্ডেড প্রসেস। তাহলে কর্ডেড প্রসেস অফ কর্ডেড লোব,
এইটাই তৈরি করে হচ্ছে সুপিরিয়র বাউন্ডারি অফ দ্য এপিপ্লয়িক ফোরামেন। দেখবা এপিপ্লয়িক ফোরামেন যখন পড়বা, এপিপ্লয়িক ফোরামেনের বাউন্ডারি, তখন দেখবা যে উপর দিকে লিভার তৈরি করছে, গ্রসলি তুমি বলতে পারো, উপর দিকে কর্ডেড লোব তৈরি করছে, সুপিরিয়র বাউন্ডারি এগুলো সব বলতে লেখা পারো। না স্যার, উল্টো উল্টো লেখা? উল্টো লেখা, এটা কি স্যার? উল্টো লেখা জি হলে স্যার। এইটা হচ্ছে অরিজিনাল ছবি। এই ও। নেটারে অরিজিনাল ছবিটা এরকম আঁকছে, তা উল্টায় আঁকছে, বুঝছো? তাই জি স্যার। তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটার আবার উল্টায় দিছি, কথা বুঝছো? জি স্যার। আসলে তো এরকম থাকবে, রাইট সাইডে রাইট লোব থাকবে, লেফট সাইডে লেফট লোব থাকবে, এরকম থাকবে না? এরকম থাকলে তোমার বুঝতে সহজ হচ্ছে যে তুমি পিছন দিক থেকে দেখতেছো যে এইটা কর্ডেড লোব, এইটা কর্ডেড লোবের প্যাপিলারি প্রসেস, আর এইটা হচ্ছে আমাদের কর্ডেড লোবের কর্ডেড প্রসেস, কথা বুঝছো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে এবার আবার আসো আমরা লিভারের ওইদিকে চলে যাই। তাহলে লিভারের এইখানে যে আমরা কর্ডেড প্রসেস সম্বন্ধে, কর্ডেড লোব সম্বন্ধে আমরা জানলাম। লোয়ারের পোসের পরে একটা ডিপ ক্লেফট থাকে, যে ডিপ ক্লেফটটাকেই বলা হচ্ছে ফিশার ফর লিগামেন্টাম ভ্যানোসাম, যার ফ্লোরে থাকবে, মানে ডেপথে একেবারে ভিতরে যে পাবো আমরা হচ্ছে কি লিগামেন্টাম ভেনোসাম, তাই না? আর এর দুই লিপে কিসের অ্যাটাচমেন্ট থাকবে? এই লিপে, লিপ বরাবর, হ্যালো, গুড, লেসার ওমেন্টাম। তাহলে এই 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 বরাবর থাকবে লেসার ওমেন্টামের হচ্ছে এল এল শেপ বা যে শেপে সেই হচ্ছে ভার্টিক্যাল লিম্বের, আর এই বরাবর অ্যাটাচমেন্ট থাকবে হচ্ছে আমাদের ওই হরিজন্টাল লিম্ব, বা সেটা হচ্ছে কোন বরাবর? এখানে পোটা হেপাটিস বরাবর হচ্ছে ফ্রি ফ্রি মার্জিন অথবা ফ্রি বর্ডার অফ দা লেসার ওমেন্টাম, এই পোটা হেপাটিস বরাবর অ্যাটাচমেন্ট থাকবে, যা আমরা বারবার বলতেছি। কিন্তু এরপরে থাকবে পোস্টিরিয়র সারফেস অফ দা পোস্টিরিয়র, এই পার্টটা না, কিন্তু এইখানে জাস্ট এই পোস্টিরিয়র সারফেস, এই পোস্টিরিয়র সারফেসে থাকবে হচ্ছে আমাদের কিসের রিলেশন? পোস্টিরিয়র সারফেস অফ দা লেফট লোব। এইখান দিয়ে আমাদের নেমে আসবে একবার গড়ে, এইখান দিয়ে যে গ্রুপটা আমরা দেখতে পাচ্ছি, এই যে এটা আবার কেমন মনে হচ্ছে, এইখান দিয়ে যে গ্রুপটা আমরা দেখতে পাচ্ছি, এই গ্রুপে থাকে হচ্ছে আমাদের ভার্টিব্রা, বডি অফ দা ভার্টিব্রা, আর এইখান দিয়ে থাকে হচ্ছে ইসোফেগাস, বুঝছো? এই ইসোফেগাস মানে এই পুরোটাকে এরকম যদি আমরা রাউন্ড তৈরি করি, তাহলে ভার্টিব্রাল বডি থাকে, আর এই যে গর্তটা একটু দেখা যাচ্ছে, এইখানে থাকবে হচ্ছে ইসোফেগাস। তাহলে এইখানে থাকবে ইসোফেজিয়াল ইমপ্রেশন। এই যে তোমাদের বলেছিলাম যে কর্ডেড লোব, এই অংশটুকু, জাস্ট এই অংশটুকে বলা হয় কর্ডেড লোব। আর এই যে যেটা আমাদের রঙিন হয়ে যাচ্ছে, এইটাকে বলা হয় কর্ডেড সেগমেন্ট। কর্ডেড সেগমেন্ট মানে হচ্ছে 8টা সেগমেন্ট আছে, সেই 8টা সেগমেন্টের একটা পার্ট, সেটা কিন্তু কর্ডেড লোব দিয়ে তৈরি হয় না, কর্ডেড লোবের আশেপাশে এবং অ্যান্টেরিয়র দিকেরও কিছু অংশ দিয়ে তৈরি হচ্ছে কর্ডেড সেগমেন্ট। তাহলে কর্ডেড লোব আর কর্ডেড সেগমেন্টটা কিন্তু, কর্ডেড সেগমেন্ট আর একটু ভাস্ট, ইনক্লুডিং কর্ডেড লোব, বুঝছো? জি স্যার। আর এখানে কিন্তু এরকম লোবগুলো দেখানো যাবে, যদিও বা এটা লোব হয়তো বা ওরা ঠিক মতন করেনি। আমরা এখানে দেখলাম যে এটা হচ্ছে কি 2 নম্বর। তাহলে 1 নাম্বার হচ্ছে এইটা হলো আমাদের এইটা হলো 1 নাম্বার, এটা হলো 1 নাম্বার হচ্ছে কর্ডেড লোব। তারপরে এইটা হলো 2 নাম্বার, এইটা 3 নাম্বার, এইটা 4 নাম্বার, বুঝছো? এই হ্যাঁ, এই পর্যন্ত। এই গেল হলো আমাদের ই। এটা 4-এর এ আর বি বানাইছে, এটা হলো 4 এ আর এটা 4 বি। এই বরাবর হলো 4 নাম্বার, বুঝছো? এইখানে থাকবে হচ্ছে এই 5 নাম্বার, এইদিকে চলে গেলে আমরা 6 নাম্বার, বুঝছো? এইখানে থাকবে 7 নাম্বার, আর এইদিকে চলে আসবে এইটা 8 নাম্বার, বুঝছো? এইভাবে মোটামুটি একটা গ্রস আইডিয়া দিতে পারলে আমাদের হবে যে এইটা হলো যে 8 কনট সেগমেন্টস অফ দা লিভার। তাহলে রিলেশন আমরা পড়তেছিলাম, বেশি কথা বলা হয়ে যাচ্ছে মনে হয়, শেষ করতে পারবো না। এবার আসো যে পোস্টেরিয়র সারফেস না ইনফেরিয়র সারফেসের রিলেশন, এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে আমাদের দুটো রিলেশন হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, একটা হচ্ছে রাইট ল্যাটারাল লোবের রিলেশন, আর একটা হচ্ছে পোস্টেরিয়র সারফেসের না ইনফেরিয়র সারফেসের রিলেশন। এখন ইনফেরিয়র সারফেসের যদি রিলেশন আমরা দেখতে চাই, তাহলে ইনফেরিয়র সারফেসের যদি একেবারে লেফট থেকে রাইট পর্যন্ত রিলেশন দেখতে চাও, তাহলে আমরা
প্রথমে এই এই বরাবর যে ইম্প্রেশনটা আমরা দেখতে পাচ্ছি, তাহলে আমাদের এইখানে ছিল হচ্ছে ইসোফেজিয়াল ইম্প্রেশন। ইসোফেজিয়াল ইম্প্রেশনের পরে আমাদের যে লেফট লোব, এই লেফট লোবের এই বরাবর যদি ইসোফেগাস এই পাশ দিয়ে এইভাবে যদি ইসোফেগাস এইখানে নেমে আসে, তারপরে এই লেফট লোবের এইখান দিয়ে এই বরাবর আমাদের হচ্ছে ফান্ডাস অফ দা স্টোমাক হয়ে এইখান দিয়ে এই ফাঁস দিয়ে এইখান দিয়ে স্টোমাকটা এরকম নেমে চলে আসবে। এইখান দিয়ে এই বরাবর হলো আমাদের কি বলে এটাকে, অ্যান্ট্রাম, ইসোফেজিয়াল অ্যান্ট্রাম, এই পর্যন্ত। তাহলে এইটা এই যে গর্তটা, এই গর্তটাকে বলা হচ্ছে হলো গ্যাস্ট্রিক ইম্প্রেশন। আর এরপরে এই যে এই এরিয়ায় থাকতেছে হচ্ছে আমাদের কি পাইলোরিক ইম্প্রেশন, এই এরিয়ায় পাইলোরিক ইম্প্রেশন। আর এইখান দিয়ে এই জায়গা দিয়ে এইখান দিয়ে এইভাবে নেমে চলে আসবে হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট অফ দা ডুওডেনাম। তাহলে এই যে আমরা গল ব্লাডার দেখতেছি, গল ব্লাডারের যে ফোসা ফর গল ব্লাডার, এই ফোসা ফর গল ব্লাডারের জাস্ট রাইট সাইডে থাকবে হচ্ছে এই ডুওডেনাল ইম্প্রেশন, আর তার লেফট সাইডে থাকবে হচ্ছে ওই পাইলোরিক ইম্প্রেশন। বুঝছো? এই পাশে পাইলোরিক ইম্প্রেশন, এই পাশে থাকবে হচ্ছে ডুওডেনাল ইম্প্রেশন। আর এইখানের কিছুটা অংশ সরাসরি আমাদের ইসের সঙ্গে, লেসার ওমেন্টামের সঙ্গে মিলে থাকে। এই জন্য এইটাকে বলা হয় হচ্ছে টিউবার ওমেন্টালি বা ওমেন্টাল টিউবারোসিটি। এখানে একটু উঁচু অংশ থাকবে। এইখানে যেহেতু স্টোমাক থাকে, স্টোমাকের অ্যান্টেরোসুপিরিয়র সারফেসটার সঙ্গে যেহেতু রিলেটেড থাকে, তাহলে এইখানে একটা ইম্প্রেশন তৈরি হবে, গর্ত তৈরি হবে। আর এইখানে একটা উঁচু অংশ থাকবে, যে উঁচু অংশ তাকে বলা হয় টিউবার ওমেন্টালি বা ওমেন্টাল টিউবারোসিটি। এরপরে আসতেছে যে এইখানে এই যে ইনফেরিয়র বর্ডার, এই ইনফেরিয়র যে বর্ডার, এই বর্ডার বরাবর এই এরিয়ায় ইম্প্রেশন থাকবে হচ্ছে রাইট কোলিক ফ্লেক্সার, মানে কোলিক ইম্প্রেশন, মানে হেপাটিক ফ্লেক্সার অফ দা কোলনের জন্য এইখানে এই জাস্ট ইসের পিছনে, এই ইনফেরিয়র বর্ডারের পিছন দিকে থাকবে। আর তার পিছনে এবং গ্যাস্ট্রিক এই ডুওডেনাল ইম্প্রেশন এর এইখান দিয়ে এই যে বড় ইম্প্রেশনটা আমরা দেখতে পাচ্ছি, দিস ইজ দা রেনাল ইম্প্রেশন, দিস ইজ দা রেনাল ইম্প্রেশন, মানে রাইট কিডনির জন্য এই ইম্প্রেশনটা তৈরি হবে। আর এইখানে বলেছিলাম হচ্ছে এর ঘাড়ের উপর থাকবে হচ্ছে সুপ্রারেনাল গ্ল্যান্ড, এইখানে দি বিয়ার এরিয়া, এইটা কিন্তু বিয়ার এরিয়ায় থাকবে এইটা সুপ্রারেনাল গ্ল্যান্ডটা। আর এর মাঝখানে এইখানে তো আমাদের থাকবে হচ্ছে ফোসা ফর গল ব্লাডার, তাই না? ফোসা ফর গল ব্লাডার। তাহলে আমরা যদি লেফট থেকে আমরা রাইট দিকে আমরা বলতে তাহলে থাকি, তাহলে আমরা কি পাবো? গ্যাস্ট্রিক ইম্প্রেশন, তারপরে পাবো হচ্ছে যে ফিশার ফর লিগামেন্টাম টেরিস হেপাটিস। এরপরে এই এরিয়াটাকে আমরা বলবো হচ্ছে কোয়াড্রেট লোব, তাই না? এই এরিয়াকে কোয়াড্রেট লোব বলবো না? কোয়াড্রেট লোব। আর এই কোয়াড্রেট লোবে থাকবে হচ্ছে ওই ইম্প্রেশন, কোন ইম্প্রেশন বললে? পাইলোরিক ইম্প্রেশন। তার রাইট সাইডে থাকবে হচ্ছে ফোসা ফর গল ব্লাডার। এই ফোসা ফর গল ব্লাডার এই ইম্প্রেশনটা থাকবে হচ্ছে কি, এটা এর ইন্টারভিনে কোনো পেরিটোনিয়াম থাকবে না। এইগুলো কিন্তু পেরিটোনিয়াম থাকবে, কিন্তু এইখানে কোনো পেরিটোনিয়াম থাকবে না। এরপরে এই দিকে যত আসবো সবগুলো পেরিটোনিয়াম থাকবে, আর থাকবে না এইখানে পেরিটোনিয়াম থাকবে না। তারপরে তার লাইট সাইড ডুওডেনাল ইম্প্রেশনের পিছনে পাবো হচ্ছে আমরা রেনাল অ্যান্ড কোলিক ইম্প্রেশন। রেনাল ইম্প্রেশন পিছন দিকে আর কোলিক ইম্প্রেশনটা পাবো আমরা সামনের দিকে। তাহলে এইগুলোই হচ্ছে আমাদের ইনফেরিয়র সারফেসের রিলেশন। বুঝতে পারছো তো তোমরা? জি স্যার। তাহলে তোমাকে যদি বলে যে এই কোয়াড্রেট লোব এর বাউন্ডারি বলো, তো কোয়াড্রেট লোবের, হ্যাঁ কোয়াড্রেট লোবের বাউন্ডারি যদি বলো, তো কোয়াড্রেট লোবের বাউন্ডারি বলতে লাগলে কি হবে? এর লেফট সাইডে কে আছে? হ্যাঁ, ফিশার ফর লিগামেন্টাম হেপাটিস। এর উপর দিকে কি আছে? এর উপর দিকে কে থাকবে? পোর্টা হেপাটিস থাকবে। রাইট সাইডে থাকবে কে? ফোসা ফর গল ব্লাডার। আর অ্যান্টিরিয়র দিকে কি থাকবে? ইনফেরিয়র বর্ডার। তো এই চারপাশের বাউন্ডারি যদি বলো, দিস ইজ দা বাউন্ডারি অফ দা কি কোয়াড্রেট লোব। ঠিক একই রকম এটারও বাউন্ডারি তোমরা বলতে পারবা কোয়াড্রেট লোবের বাউন্ডারি, তাই না? কোয়াড্রেট লোবের বাউন্ডারি, তাহলে কোয়াড্রেট লোবের হচ্ছে এই লেফট সাইডে এবং উপর দিকে কে থাকে? এই ফিশার ফর লিগামেন্টাম
ভেনোসাম, আর ইনফেরিয়র দিকে এগেইন সেই আমাদের পোর্টা হেপাটিস। পোর্টা হেপাটিস, আর রাইট সাইডে কি থাকবে? গ্রুপ ফর ইনফেরিয়র ভেনা কেভা। আর এইখানে একটা কন্টিনিউশন থাকবে যেটাকে বলা হয় কডেড প্রসেস অফ দ্য কডেড লোব, তাই না? এই পর্যন্ত হয়ে গেল আমাদের কডেড বাউন্ডারি। এবার রিলেশন সম্বন্ধে আমরা জানলাম। এরপরে আমরা কি জানবো? এরপরে আমরা জানবো পোর্টা হেপাটিস। পোর্টা হেপাটিস একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার ইনফেরিয়র সারফেসের। এটাতে নন পেটোনিয়াল একটা ফিশার, যে ফিশারটা হচ্ছে কডেড লোব এবং কোয়াড্রেট লোব। কোয়াড্রেট লোব এবং কোয়াড্রেট লোবের মাঝখানে ট্রানভার্সলি সিচুয়েটেড থাকে, যার এতে রাইট এক্সট্রিমিটি, লেফট এক্সট্রিমিটি থাকে। লেফট এক্সট্রিমিটি হচ্ছে কন্টিনিউয়াস উইথ দা এই ফিশার ফর লিগামেন্টাম টেরিস হেপাটিস এবং ফিশার ফর লিগামেন্টাম ভেনোসাম এর সঙ্গে কন্টিনিউয়াস, আর রাইট সাইড কিন্তু কন্টিনিউয়াস না। তাহলে এই একটা ডিপ ক্লেফট আমরা পাবো। এই ডিপ নন পেটোনিয়াল ডিপ ক্লেফটটাকেই বলা হচ্ছে পোর্টা হেপাটিস। পোর্টা হেপাটিস মানেই তো বুঝতে পারবে পোর্ট অফ দ্য লিভার, তাই না? লিভারের একটা পোর্ট, সেই কি চট্টগ্রাম পোর্ট হোক আর মোংলা পোর্টই হোক, সেই পোর্টে লিভারের পোর্ট হিসাবে এটা কাজ করে। এই জন্যই তো এখানে পোর্টা হেপাটিস বলে। এর ভিতরে কিছু স্ট্রাকচারের ভিতর ঢোকে, আবার কিছু স্ট্রাকচার বের হয়ে যায়। অনেক কিছু ঢোকা বেরো হয়, যা যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট সেইগুলো সম্বন্ধে আমরা জানবো। তার ভিতরে কি আছে? এর ভিতর ঢোকে কি কি? ঢোকে হচ্ছে আমাদের যে রাইট অ্যান্ড লেফট ডিভিশন অফ দা পোর্টাল ভেইন, বা পোর্টাল ভেইন বলতে পারো, অথবা তুমি বলতে পারো রাইট অ্যান্ড লেফট ডিভিশন অফ দা পোর্টাল ভেইন, আর তারপরে রাইট অ্যান্ড লেফট ব্রাঞ্চ অফ দা পোর্টাল আর্টারি। আর বেরোয় আসবে কি? রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক্ট। হ্যাঁ, অনেক সময় বলা যায় সিস্টিক ডাক্টও এর ভিতর থেকে বের হয়ে আসে, সেটাও তোমরা বলতে পারো, কারণ সিস্টিক ডাক্টও এই এরিয়া দিয়ে বের হয়ে আসে। এরপরে এছাড়া আর কি স্ট্রাকচার এখানে থাকতে পারে? আমাদের নার্ভ, লিমফেটিক্স, তাই না? এই যে হেপাটিক যে নার্ভগুলো, এই নার্ভগুলো এর ভিতর থেকে ঢোকা বের হওয়া হয়। নার্ভ ঢোকে না বের হয় সেটা আল্লাহই জানে, কারণ দুটোই করে, তাই না? আর একটা আছে হচ্ছে লিমফেটিক্স, যেটা এর ভিতর দিয়ে বের হয়ে থাকবে। আর এই পোর্টা হেপাটিসের এইখানে কিছু কিন্তু 4 থেকে 5টা 3 থেকে 5টা মনে হয় লিম নোড থাকে। সেই লিম নোড গুলোকেই বলা হয় হেপাটিক লিম নোড। তাহলে পোর্টা হেপাটিস কি জিনিস, কোথায় থাকে, এই সম্বন্ধে আমরা জানলাম। আমরা বিয়ার এরিয়া অফ দা লিভারের ইম্পর্টেন্স জেনে ফেলছি। তারপরে হচ্ছে নিডল বায়োপসি সম্বন্ধে আমরা জেনে ফেলছি যে রাইট সাইডে করা হয়। এইবার আসো লিভারের ব্লাড সাপ্লাই। এখন লিভারের ব্লাড সাপ্লাই, লিভার হচ্ছে আমাদের ইসের মতন, লাঙের মতনই দুটো সোর্স থেকে ব্লাড সাপ্লাই পায়। একটা হচ্ছে পোর্টাল ভেইন, আর একটা হচ্ছে হেপাটিক আর্টারি। হেপাটিক আর্টারি হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড দেয়, আর পোর্টাল ভেইনটা হচ্ছে নিউট্রিয়েন্ট রিচ ব্লাড দেয়। যেহেতু পোর্টাল ভেইনের আরেকটা ভেনাস, আরেকটা হচ্ছে ক্যাপিলারি সিস্টেম আমাদের ইন্টেস্টাইনে থাকে, ওইখান থেকে বিভিন্ন অ্যাবজর্পশন করে এরপরে ডিটক্সিফিকেশন এবং প্রাইমারি মেটাবলিজমের জন্য আমাদের লিভারে এই ব্লাডটা পৌঁছায় দেয়, তাই না? এই হেপাটিক আর্টারি হচ্ছে 20% ব্লাড সাপ্লাই দেয়, আর 80% ব্লাড সাপ্লাই আসে হচ্ছে আমাদের পোর্টাল ভেইনের মাধ্যমে। এখন পোর্টাল ভেইন সম্বন্ধে তো তোমাদের বিস্তারিত অনেক কিছু পড়ানো হয়েছে, আমরা এর শেষের দিকে আবার একটু পোর্টাল ভেইন সম্বন্ধে আবারও পড়বো। তাহলে আমরা দেখলাম যে ব্লাড সাপ্লাই কোথা থেকে আসে, কি এই অবস্থা সম্বন্ধে জানলাম। আমাদের এবার আসো যে ভেনাস ড্রেনেজ। তাহলে ভেনাস ড্রেনেজ তো হচ্ছে হেপাটিক ভেইন দিয়ে হয়। আর হেপাটিক ভেইনটা কোথায় থাকে? এট দা ফ্লোর অফ দা কি এই গ্রুপ ফর ইনফেরিয়র ভেনা কেভা। এইখানে এসে এই 3টে ভেইন এসে ওপেন হয় আমাদের ইসে। অনেক সময় দুটো হয়, কারণ আমরা জানি যে রাইট হেপাটিক ভেইন, লেফট হেপাটিক ভেইন আর মিডিল হেপাটিক ভেইন। অনেক ক্ষেত্রে মিডিল এবং লেফট হেপাটিক ভেইন একসাথে কম্বাইন্ড হয়ে তারপরে এসে দুটো সুপিরিয়র পার্টে, আপার পার্টে এই হেপাটিক ভেইন গুলো এসে, এর কোনো কিন্তু এক্সট্রা হেপাটিক কোনো কোর্স থাকে না, এরা সরাসরি এসে আমাদের ইনফেরিয়র ভেনা কেভা এসে ওপেন করে। তাহলে এছাড়াও নিচের দিকে দুই একটা অ্যাক্সেসরি হেপাটিক ভেইন থাকতে পারে। উপর দিকে এই 3টে ভেইন থাকে বা দুটো ভেইন থাকে, আর নিচের দিকে কিছু অ্যাক্সেসরি ভেইন থাকতে পারে। এবং এই কর্ডেড লোবের জন্য নিজস্ব একটা ভেইন ওইখানে অ্যাক্সেসরি ভেইন হিসাবে ইনফেরিয়র ভেনা কেভা এসে ওপেন করতে পারে। লিমফেটিক্স বলা হয় যে লিভারে 2 ধরনের লিমফেটিক্স আছে, একটা হচ্ছে সুপারফিশিয়াল, একটা ডিপ। সুপারফিশিয়াল লিমফেটিক্স মানে হচ্ছে পেরিটোনিয়াম, এবং এর নিচে যে গ্লিসন্স ক্যাপসুল থাকে, এই ক্যাপসুল এর
যে লিম্ফেটিক্স, সেই লিম্ফেটিক্স থেকে আমরা সুপারফিশিয়াল লিম্ফেটিক্স বলতে পারি। এই সুপারফিশিয়াল লিম্ফেটিক্সের যে পোস্টেরিয়র এরিয়ার যে সুপারফিশিয়াল লিম্ফেটিক্স আস্তে আস্তে এই আমাদের ডিবিআর এরিয়া এই বরাবর ডিবিআর এরিয়া পর্যন্ত কনভার্স করে, এরপরে এরা এক্সট্রা পেট্রোনিয়াল লিম্ফেটিক্স সাথে কমিউনিকেট করে ভায়া দা এর বিয়ার এরিয়ার পিছনেই থাকে তো আমাদের ডায়াফ্রাম। এই ডায়াফ্রাম একে পিয়ার্স করে এরা হচ্ছে পোস্টেরিয়র মিডিস্টিনাল লিম্ফ নোডে যায় ওপেন করে। কথাকে বুঝছো? জি স্যার। যে জি, স্যার। সুপারফিশিয়াল এবং ডিপ থাকে, তো সুপারফিশিয়ালের পোস্টেরিয়রটা কনভার্স করে কোন পর্যন্ত? কনভার্স করে হচ্ছে আমাদের ইসের দিকে, বিয়ার এরিয়ার দিকে। তারপর বিয়ার এরিয়া থেকে আমাদের ছোট ছোট ডাক্ট হয়ে ওই ডায়াফ্রামকে পিয়ার্স করে পোস্টেরিয়র মেডিস্টিনাল যে লিম্ফ নোড, ওই লিম্ফ নোডে যে ওপেন ড্রেন করে। আর যেটা অ্যান্টেরিয়র পার্টের সুপারফিশিয়ালটা ওই পোটা হেপাটিসের ওইখানে যে ওই হেপাটিক লিম্ফ নোডে যে ওপেন করে। আর ডিপ লিম্ফেটিক্স আমরা যেমন হেপাটিক লোবিউল জানি, হেপাটিক লোবিউলের চারপাশে যে পোর্টাল ট্রায়েড থাকে, এই পোর্টাল ট্রায়েডের সঙ্গে যে লিম্ফেটিক্স রান করে সেই লিম্ফেটিক্সটাকে বলা হয় হচ্ছে ডিপ লিম্ফেটিক্স। এই ডিপ লিম্ফেটিক্স আবার দুটো তৈরি করে, একটা হচ্ছে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং যে ট্রাঙ্ক তৈরি করে। যে অ্যাসেন্ডিং যে ট্রাঙ্ক, এই অ্যাসেন্ডিং ট্রাঙ্কটা কিন্তু আমাদের এই পিছন দিক থেকে এই যে আমাদের লিভার মানে গ্রুপ আর ইনফেরিয়র ভেনা ক্যাভা এইখান দিয়ে ওপেন করে ইনফেরিয়র ভেনা ক্যাভার যে ওপেনিং অফ দ্য ডায়াফ্রাম ওইখান দিয়ে উপর দিকে যে ভেনা ক্যাভার চারপাশে মানে পোস্টেরিয়র মেডিস্টিনাল লিম্ফ নোডে এরা ডিপ অ্যাসেন্ডিংটা ওপেন করে। আর ডিসেন্ডিং যেটা, সেই ডিসেন্ডিংটা হচ্ছে আমাদের পোটা হেপাটিস দিয়ে বের হয়ে এসে তারপরে আমাদের হেপাটিক লিম্ফ নোডে বা ওই পোটা হেপাটিসের যে লিম্ফ নোড আছে সেই লিম্ফ নোডে এসে ওপেন করে। বুঝছো? এই ওপেন করার পরে তোমার কি এরপরে হেপাটিক আর্টারিকে এটা ফলো করে তারপরে সিলিয়াক লিম্ফ নোডে এসে ওপেন হয়। সিলিয়াক গ্রুপ অফ অ্যাওর্টিক লিম্ফ নোডে এসে ওপেন হয়। তারপরে তো ইন্টেস্টিনাল ট্রাঙ্ক তৈরি করবে, তারপরে চলে যাবে হচ্ছে আমাদের কোথায়? সিস্টারনা কাইলিতে। এবার আসছো যে নার্ভ সাপ্লাই সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক দুই ধরনের সাপ্লাই এখানে আসে। সিম্প্যাথেটিক সাপ্লাইটা আসে হচ্ছে আমাদের সিলিয়াক প্লেক্সাস থেকে। আর সিলিয়াক প্লেক্সাসটা মেইনলি তৈরি হয়েছিল আমাদের গ্রেটার স্প্ল্যাঙ্কনিক নার্ভ দিয়ে। আর গ্রেটার স্প্ল্যাঙ্কনিক নার্ভটা তো 5 to 9 যে সেগমেন্ট, এই সেগমেন্ট থেকে আসে। এরা সিম্প্যাথেটিক প্লেক্সাস, তারপরে হচ্ছে আমাদের ওই লেসার ওমেন্টামের ভিতর দিয়ে রান করে এরা আলটিমেটলি আমাদের পোটা হেপাটিস দিয়ে লিভারে ঢুকে পড়ে। তার মানে হেপাটিক আর্টারি হয়ে পোটা হেপাটিস দিয়ে এরা লিভারে ঢুকে পড়ে হচ্ছে সিম্প্যাথেটিকটাই আমাদের যে পেইন সেন্সেশন ডিস্টেনশনের, এখানে কিন্তু চিমটি মারলে যেরকম হয় সেরকম কিন্তু পেইন সেন্সেশন হয় না। এখানে ইউজুয়ালি ডিস্টেনশন, এই গ্লিসন্স ক্যাপসুল অথবা আমাদের যে ভিসারাল পেরিটোনিয়াম, এটা যদি ডিস্টেনশন হয় তাহলে এই পেইন তৈরি হয়। সেই পেইনটা এই সিম্প্যাথেটিক প্লেক্সাসের মাধ্যমে, সিম্প্যাথেটিক নার্ভের মাধ্যমেই কিন্তু আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম পর্যন্ত পৌঁছা যায়। আর এটা কিন্তু অনেক সময় আমাদের রিফার্ড হয়ে এপিগ্যাস্ট্রিক রিজনে অথবা রাইট শোল্ডার বা শোল্ডার রিজনে, লেফট রাইট দুটোই যাইতে পারে, লেফট রাইট শোল্ডার রিজনে যে রেফার্ড পেইন হিসাবে যাইতে পারে সিম্প্যাথেটিক পাথওয়ের মাধ্যমে পেইনটা। আর আমাদের প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই আসে হচ্ছে অ্যান্টিরিয়র ভ্যাগাস বা লেফট ভ্যাগাস নার্ভ থেকে, যে হেপাটিক ব্রাঞ্চ ছিল আমরা পড়েছিলাম এই সে স্টোমাক পড়ার সময়, যে হেপাটিক ব্রাঞ্চ অফ দ্য অ্যান্টিরিয়র ভ্যাগাস বা লেফট ভ্যাগাস নার্ভের থেকে এসে হচ্ছে আমাদের সাপ্লাই দিচ্ছিল লিভারকে, যেটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। তাহলে ফ্যাক্টর কিপিং দ্য লিভার ইন পজিশন, মানে হ্যালো তোমরা শুনছো? কথাবার্তা বলছো না কেন? জি স্যার। মাঝে মাঝে একটু কথা বলবি না তোরা, না হলে বুঝতে পারি আমি যে তোরা আছিস আমার সঙ্গে। জি স্যার, বলতেছি স্যার। হ্যাঁ, তাহলে এরপরে আসতেছে যে ফ্যাক্টর কিপিং দ্য লিভার ইন পজিশন। তাহলে কি ফ্যাক্টর, এই এত ওয়েট 1.5 কেজি মানে 1.4 to 1.8 কেজি আমরা পড়েছিলাম, তাই না? এটা মধ্যে একটা হিউজ একটা গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডটা অত উপরে থাকে কি করে?
তাই না? তাহলে উপরে থাকার জন্য আমাদের তিনটে ফ্যাক্টরের কথা বলতে হবে। ফার্স্ট ফ্যাক্টর হচ্ছে যে হেপাটিক ভেইন। হেপাটিক ভেইন কিন্তু খুবই শক্ত এবং এইটা এই যে আমাদের ইসের সঙ্গে এইখান দিয়ে বের হয়ে এইখানে ইনফেরিয়র ভেনা কেভা থাকে, ইনফেরিয়র ভেনা কেভার সঙ্গে এটাকে ফিক্স করে রেখে দেয়। এই জন্য উপর থেকে এটা ছিঁড়ে নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা নেই। এটা হলো হেপাটিক ভেইন, এই ফার্স্ট হুইচ ফিক্স দা বা কানেক্ট দা লিভার টু দা ইনফেরিয়র ভেনা কেভা। আবরার, ইনফেরিয়র ভেনা কেভার সঙ্গে ফিক্স করে রাখে। আর একটা কি আছে, সেকেন্ড বলতে হবে ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেসার। ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেসার। জি স্যার। ও তাহলে আরেকটু করে দিয়ে নাকি হাসান আসলে তারপরে দিয়ে নে। হ্যালো, তাহলে জি স্যার। ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেসার, বুঝছো? এরপরে আসতেছে আর একটা হচ্ছে পেরিটোনিয়াল লিগামেন্ট। যেমন লিগামেন্টস। ওই ওই যে তোমাদের উপরে দেখালাম যে করোনারি লিগামেন্ট, ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, জি স্যার। কিভাবে যে নেটার্স কিভাবে আঁকছে দেখছো না, সত্যি সত্যি ওইভাবে ওরকম থাকে। ওইটাকে কিন্তু আমি যখন এই লিভার ডেড বডি থেকে টেনে বের করেছি তখন কিন্তু ওটা ছিঁড়া তো যায় না, কাটতে হয়। তারপরেও ওটাও ছিঁড়তে কিন্তু অনেক প্রেসারের প্রয়োজন হয়, এনার্জির প্রয়োজন হয়। তাহলে এই তিনটে, রবারের মতো স্যার, কিছুটা রবার। হ্যাঁ তা তো রবারের মতনই, ওটা থিক এন্ড হয়ে যায় তো, বুঝছো? অনেকটা টেনে ছিঁড়া যায় না, কাটতে হয়, বুঝছো, কেটে নিয়ে আসতে হয়। তাহলে এই তিনটে ফ্যাক্টর যেটা হচ্ছে লিভারকে ইন পজিশনে রাখে। এবার আসো মাইক্রোস্কোপিক স্ট্রাকচার। তা মাইক্রোস্কোপিক স্ট্রাকচার, এখন যদি আমরা ভিতরের দিকে ঢুকি তাহলে লিভার তো কি দিয়ে তৈরি? লিভারটা তৈরি হলো কি দিয়ে? লিভারটা, এই লিভারে তো, হ্যাঁ, তাহলে লিভার হচ্ছে দুই ধরনের স্ট্রাকচার। যেহেতু এটা একটা থাকে, কে বললো, সুন্দর কথা বলছো। তাহলে আমাদের হচ্ছে লিভারে দুই ধরনের থাকবে, যেহেতু গ্ল্যান্ডে তাহলে দুই ধরনের স্ট্রাকচার থাকবে। একটা হচ্ছে প্যারেনকাইমা আর একটা হচ্ছে স্ট্রোমা। হ্যাঁ, এটা হচ্ছে তাহলে সেলুলার প্যারেনকাইমা। তা সেলুলার যে প্যারেনকাইমা, ওই প্যারেনকাইমাটাই হচ্ছে আমাদের কি, এই হেপাটোসাইট দিয়ে তৈরি হয়। হেপাটোসাইট দিয়ে তৈরি হয় হচ্ছে প্যারেনকাইমাটা। আর থাকে হচ্ছে স্ট্রোমা। স্ট্রোমা হচ্ছে কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি হয়। তাহলে আমরা প্যারেনকাইমা বলতে মোটামুটি হচ্ছে হেপাটোসাইট গুলোকেই প্যারেনকাইমা বলবো। আর স্ট্রোমা হচ্ছে যত কানেকটিভ টিস্যু আছে এবং যত ব্লাড ভেসেল টেসেল আছে, এগুলো আমরা আপাতত স্ট্রোমার ভিতরে দিয়ে দেব। কারণ যদিও ব্লাড ভেসেলের লাইনিং এপিথেলিয়াম থাকে, কি বলে, এন্ডোথেলিয়াম থাকে, তারপরেও আমরা ওটাকে ধরে নেব যে ওটা হচ্ছে স্ট্রোমার পার্ট। তাহলে এর আগে একটু ডেভেলপমেন্ট বলে নিই। তাহলে ডেভেলপমেন্ট বললে তোমরা বুঝতে পারবা যে ডেভেলপমেন্টের ব্যাপারটা হলো কি, যে এটাতে একটা হেপাটিক বার্ড তৈরি হয়। সেই হেপাটিক বার্ডটা হচ্ছে একেবারে লোয়ার পার্ট অফ দা বা টার্মিনাল পার্ট অফ দা ফোর গার্ড থেকে হেপাটিক বার্ড তৈরি হয়। হেপাটিক বার্ডটা হচ্ছে তোমার ক্রেনিয়ালি এটা ইলংগেটেড হওয়ার তালে থাকে। তারপরে হেপাটিক বার্ড থেকে একটা অ্যাক্সেসরি বার্ড তৈরি হয়। হেপাটিক বার্ডটা থেকে আবার তৈরি হবে হলো একটা অ্যাক্সেসরি বার্ড। হ্যাঁ, অ্যাক্সেসরি বার্ড, যে অ্যাক্সেসরি যে বার্ডটা, সেই বার্ডটাকে বলা হচ্ছে পার্স সিস্টিকা। আর যে মূল বার্ড, যে বাকি বার্ডটা থেকে গেল তাকে বলা হয় পার্স হেপাটিকা। এই পার্স সিস্টিকা থেকে আমাদের সিস্টিক ডাক্ট এবং গলব্লাডার এটা ডেভেলপ করে হলো পার্স সিস্টিকা থেকে। আর পার্স হেপাটিকা যেটা, ওই হেপাটিকা আবার দুটো ভাগে ভাগ হয়ে যায়, রাইট অ্যান্ড লেফট ডিভিশন হয়ে যায়, যে ওই রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক্ট তৈরি করে। আর ওই হেপাটিক ডাক্টের সামনের দিকে যে লাইনিং এপিথেলিয়াম থাকে, ওইটা আরো কি প্রলিফারেশন হয়ে তারপরে লিভার যে প্যারেনকাইমা, এই প্যারেনকাইমাটা তৈরি হয়ে যায়। আর এই যখন এই হেপাটিক বার্ডটা তৈরি হয়, এই বার্ডটা যখন ক্রেনিয়ালি ইলংগেটেড হইতে তালে থাকে, ওর সামনে পেয়ে যায় হচ্ছে আমাদের যে সেপ্টাম ট্রানভার্সাম নামে একটা স্ট্রাকচার। সেই সেপ্টাম ট্রানভার্সামের ভিতরে কিন্তু লিভারটা তখন বড় হইতে তালে থাকে। আর বড় হইতে তালে থাকার কারণে এই যে লিভারের যে স্ট্রোমা, এই স্ট্রোমাটা কিন্তু তৈরি হয় টোটালি সেপ্টাম ট্রানভার্সাম থেকে।
আম, আর এই লিভারের বাটটা সেপ্টাম ট্রানভার্সামে ঢোকার আগেই এখানে দুই ধরনের ভেইন থাকে, একটা হলো আম্বিলিকাল ভেইন আর একটা হচ্ছে ভাইটালাইন ভেইন এর ভিতরে থাকে। এই আম্বিলিকাল ভেইন এবং ভাইটালাইন ভেইন তারপরে ব্রাঞ্চিং হয়ে হয়ে এই যে হেপাটিক যে প্যারেনকাইমা, এই প্যারেনকাইমাকে হেপাটিক কর্ডে পরিণত করে। তার মানে এত এত বেশি পরিমাণে এইগুলো ব্রাঞ্চিং হয়, এই কি বলে ভাইটালাইন ভেইন এবং আম্বিলিকাল ভেইন গুলো ব্রাঞ্চিং হয়ে এই এই যে মাঝখানে যে এরিয়াগুলো ফাঁকা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ, এই ফাঁকা ফাঁকা জায়গাগুলোকে বলা হয় সাইনুসয়েড। এই সাইনুসয়েড গুলোই Yes, তৈরি sir. করে হচ্ছে আমাদের কে, ওই সাইনুসয়েড গুলোই তৈরি করে আমাদের কে, ওই যে ভাইটালাইন ভেইন এবং Vitelline veins, হ্যাঁ আর হচ্ছে umbilical আম্বিলিকাল veins. ভেইন, এরাই কিন্তু ওই Yes, sir. পোলিফারেটেড হয়ে তারপরে ওই সাইনুসয়েড গুলো তৈরি করে। আর সাইনুসয়েড গুলো যখন এর ভিতরে ঢুকে যায় তখন ওই যে একটা ক্লাম ছিল হেপাটিক সেলের, ওই ক্লামটা আস্তে আস্তে একটা কর্ড, অ্যানাস্টোমোটিক কর্ডে পরিণত হয়। এই যে যেরকম দেখা যাচ্ছে অ্যানাস্টোমোটিক কর্ড হেপাটোসাইটের অ্যানাস্টোমোটিক কর্ডে পরিণত হয়। কর্ডে পরিণত হয়ে আমাদের আলটিমেটলি লিভারটা তৈরি হয়। আর এই লিভারের ভিতরে পরবর্তীতে হচ্ছে বাইল ক্যানালিকুলাই তৈরি হয়, বাইল ক্যানালিকুলাই থেকে বাইল ডাক্ট তৈরি হয়। আর ওই যে আমরা বলেছিলাম যে রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক্ট তৈরি হয়, ওটা তো এক্সট্রা হেপাটিক বিলিয়ারি অ্যাপার্টাস। আর ইন্ট্রা হেপাটিক বিলিয়ারি অ্যাপার্টাস তৈরি হচ্ছে বাইল ক্যানালিকুলাই, বাইল ক্যানালিকুলাই থেকে ক্যানাল অফ হ্যারিংস থেকে বাইল ডাক্টুল, এইসব তৈরি হয়ে আলটিমেটলি এই ইন্ট্রা হেপাটিক এবং এক্সট্রা হেপাটিক যে বিলিয়ারি অ্যাপার্টাস তারপরে একটা লেটার স্টেজে এসে দুটো একসঙ্গে ফিউজড হয়ে যায় আমাদের বিলিয়ারি ট্রাকটা বা বিলিয়ারি সিস্টেমটা তৈরি হয়ে যায়। যাই হোক, এইভাবে আমাদের লিভারটা তৈরি হয়। আর লিভারটা তৈরি হইতে আমাদের তো আর 1 মিনিট সময় আছে, আবার একটু কানেক্টেড হইতে হবে, যদিও দেরি হয়ে যাচ্ছে, আরো 15 মিনিট পড়বো আমরা। এরপরে তোমরা ওই যে পুরোনো লিঙ্ক আছে ওই পুরোনো লিঙ্কেই জয়েন করে ফেলবা। এরপরে আমরা লিভারের স্ট্রাকচার বলবো। লিভারের স্ট্রাকচারে কি হবে? স্ট্রাকচারাল ইউনিট অফ লিভার ইজ দা হেপাটিক লোবিউল। তাহলে স্ক্রিন তো দেখতে পাচ্ছ নাকি? স্যার স্ক্রিন, তাহলে এই যে যেগুলো দেখা যাচ্ছে হেক্সাগোনাল, এই হেক্সাগোনাল স্ট্রাকচার গুলোই হচ্ছে আমাদের হেপাটিক লোবিউল। এই হেপাটিক লোবিউল হেক্সাগোনাল এর 6টা মিনিমাম 6টা সাইড থাকবে, বুঝছো? সারফেস অনেক থাকবে, বুঝছো? সারফেস যদি বলো তাহলে একটা সারফেসের এর চারপাশে 6টা, এইখানে আরো 6টা থাকবে, এর ডিপে আরো 6টা থাকবে, এবং 318টা সারফেস তো থাকবেই, বুঝছো? একটা হেক্সাগোনাল স্ট্রাকচারের এই তার 6 সাইডে আরো থাকে হচ্ছে পোর্টাল ট্রাইড। তাহলে মাঝখানে এইখানে থাকে হচ্ছে সেন্ট্রাল একটা ভেনিউল, সেন্ট্রাল ভেইন বলি আমরা, যদিও এটা ভেইন না, ভেনিউল। সেন্ট্রাল ভেনিউল ইজ এ রেডিক্যাল অফ দা হেপাটিক ভেইন। এই সেন্ট্রাল ভেনিউল থেকে আলটিমেটলি হেপাটিক ভেইন হয়ে ওই যে ড্রেন হয়ে চলে যায় ইনফেরিয়র ভেনা কেভায়, আর এর থেকে রেডিয়েটিং হয়ে চলে যায় হচ্ছে হেপাটোসাইটের হেপাটোসাইটের প্লেট অফ হেপাটোসাইট। এই প্লেট অফ হেপাটোসাইট দুটো প্লেটের মাঝখানে যে গ্যাপ থাকে, এই গ্যাপে থাকে হচ্ছে আমাদের সাইনুসয়েড। এই সাইনুসয়েড গুলোকেও কিন্তু এই দিয়ে এন্ডোথেলিয়াম দিয়ে কাভার করা থাকে। তবে এই এন্ডোথেলিয়ামটা এই যে আমরা যেগুলো দেখতেছি এইটা হলো হেপাটোসাইট, এই হেপাটোসাইটের ভিতর দিয়ে আবার এন্ডোথেলিয়াম থাকে। এই এন্ডোথেলিয়াম কিন্তু আবার যেহেতু এটা সাইনুসয়েড এই জন্য এটা কন্টিনিউয়াস নাই, এর মাঝখানে কিন্তু অনেক ফেনেস্ট্রা থাকে, মানে ছিদ্র থাকে। যদিও ফেনেস্ট্রা গুলো এত ছোট যে ওই ছিদ্র দিয়ে প্লাজমা বের হয়ে যেতে পারে, কিন্তু কোনো ব্লাড সেল বের হয়ে ওই যে এই যে হেপাটোসাইট আর এইখানে যদি আমাদের থাকে এন্ডোথেলিয়াম, তাহলে এর মাঝখানে যে গ্যাপ, এই গ্যাপটা হচ্ছে তোরা কি শুনতে পাচ্ছিস? জি স্যার জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। মাঝখানে যে গ্যাপ, মাঝখানে গ্যাপ মানে বুঝতে পারছো কি? স্যার কিছু কি ওইগুলো, ওই বুঝতেছো? ফাঁকা স্থানগুলো? না ফাঁকাগুলো না, এই ধরো একটা হেপাটোসাইট, এই একটা হেপাটোসাইট, এরকম থাকে। এর এই এ পাশেও সাইনুসয়েড থাকে, এর এ পাশেও সাইনুসয়েড থাকবে, এ পাশেও সাইনুসয়েড থাকবে। তা সাইনুসয়েডের আবার কাভারিং করা থাকে কি দিয়ে? সাইনুসয়েড আবার কভার করা থাকে এন্ডোথেলিয়াম দিয়ে কভার করা থাকবে না? জি স্যার এন্ডোথেলিয়ামের লাইনিং থাকবে না সাইনুসয়েডের?
তাই জি, ধরো এই দুটো এন্ডোথেলিয়াম এরকম কাছে কাছে থাকবে, আর একটা এন্ডোথেলিয়ামের মাঝখানে এরকম ফাঁকা থাকবে, তাহলে এইটা হলো ফেনেস্ট্রা। তাহলে এই যে লিভার হেপাটোসাইট, এই হেপাটোসাইট আর এই হেপাটোসাইট আর এন্ডোথেলিয়াম এর মাঝখানে একটা গ্যাপ থাকে, যেটা বলা হয় পেরিসাইনোসয়েডাল স্পেস অফ ডিসি। এই হেপাটোসাইট আর এই এন্ডোথেলিয়াম এর মাঝখানে কিন্তু একটা পোটেনশিয়াল গ্যাপ থাকবে, যেটাকে বলা হয় পেরিসাইনোসয়েডাল স্পেস অফ ডিসি। এই সব জায়গায় এই ছোট্ট যে ফেনেস্ট্রা, এই ফেনেস্ট্রা দিয়ে আমাদের ইটা চলে আসতে পারে, প্লাজমা এর ভিতর চলে আসতে পারে, কিন্তু ব্লাড সেল এর ভিতর চলে আসতে পারে না। এই পেরিসাইনোসয়েডাল স্পেস অফ ডিসিতেই কিন্তু আমাদের ওই কাফার সেল নামে একটা সেল, সেই সেলগুলো কিন্তু এইখানে থাকে, বুঝছো? আর তোমরা কি আসো? জি স্যার। আছে স্যার। জি স্যার। তাহলে তাহলে এই হলো আমাদের পোর্টাল না হেপাটিক লোবিউল। এই হেপাটিক লোবিউলের তাহলে এই 6 পাশে 6টা পোর্টাল ট্রায়েড থাকে, আর পোর্টাল ট্রায়েডের থাকে হচ্ছে দি স্ট্রাকচার যেগুলো আমাদের ওই দিয়ে ঢুকছিল, ওই যে কি যেন পোটা হেপাটিস দিয়ে ঢুকছিল যে 3টে মেইন স্ট্রাকচার, সেই মেইন স্ট্রাকচারের রেডিকেল গুলো থাকে। রেডিকেল মানে কি, হেপাটিক আর্টারিওল থাকে, হেপাটিক পোর্টাল ভেনিউল থাকে, আর হেপাটিক ডাকটুলস। এই কিন্তু এক পাশে একে দেখা যাচ্ছে, শুধু এক পাশে না, এই পাশে এ পাশে এই 4 পাশ দিয়ে সব জায়গা দিয়ে কিন্তু এই পোর্টাল ট্রায়েড থাকে। আর পোর্টাল ট্রায়েড যে জায়গায় থাকে সেটাকে বলে পোর্টাল ট্রাক্ট। আর এই পোর্টাল ট্রাক্টের চারপাশেও স্পেস থাকে, যেটা পেরিপোর্টাল স্পেস অফ মল বলে, পেরিপোর্টাল স্পেস অফ মল। এটা হলো পেরিসাইনোসয়েডাল স্পেস অফ ডিসি, আর এইটাকে বলে পেরিপোর্টাল স্পেস অফ মল। যাই হোক, এইভাবে আমাদের লিভারের যে স্ট্রাকচারাল ইউনিট হেপাটিক লোবিউলটা তৈরি হয়। এই হেপাটিক লোবিউলের এখন কথা হচ্ছে, আমরা এই যে লিভার সেল দেখতেছি হেপাটোসাইট, এর যে সাইনোসয়েডাল সারফেস, এই পাশে ধরো সাইনোসয়েডাল সারফেস আছে, এ পাশেও সাইনোসয়েডাল সারফেস আছে। এই সাইনোসয়েডাল সারফেস দিয়ে তারা রিলিজ করে হচ্ছে প্লাজমা প্রোটিন। যে প্লাজমা প্রোটিনগুলো তৈরি করে, সেই প্লাজমা প্রোটিনগুলো এই সাইনোসয়েডাল যে সারফেস, এই সাইনোসয়েডাল সারফেস দিয়ে এই পেরিসাইনোসয়েডাল স্পেসে চলে আসে। পেরিসাইনোসয়েডাল স্পেস থেকে তারপরে সাইনোসয়েড এই ফেনেস্ট্রা দিয়ে সাইনোসয়েডে ঢোকে। তাই লিভার হেপাটোসাইট থেকে যে অ্যালবুমিন তৈরি হবে, তাই না? অ্যালবুমিন তৈরি হয় না হেপাটোসাইটে? হ্যালো, হ্যাঁ, তাই হেপাটোসাইটের অ্যালবুমিনটা তৈরি হয়। এই অ্যালবুমিনটা যে পেরিসাইনোসয়েডাল স্পেসে চলে আসে, এই স্পেসে কোন প্রক্রিয়া আসে বলতো একজন? এই লিভারের সেলের ভিতর তো একটা প্রোটিন তৈরি হলো, সেই প্রোটিনটা এই পেরিসাইনোসয়েডাল স্পেসে আসবে কি মেথডে আসবে? এক্সোসাইটোসিস। গুড, এক্সোসাইটোসিস এর মাধ্যমে। তাহলে এক্সোসাইটোসিস এর মাধ্যমে এইদিকে কি করে দেবে? বলে দিলাম, এটা পায়খানা করে দেবে, তাই না? এইদিকে এক্সোসাইটোসিস এর মাধ্যমে হাগু করে দিল, সেইটা আমাদের সাইনোসয়েডে চলে আসলো। সাইনোসয়েডে চলে এসে আমাদের প্লাজমা প্রোটিন হিসাবে আমাদের আলটিমেটলি ব্লাডে চলে আসলো, তাই না? আর এই যে নন সাইনোসয়েডাল আর একটা সারফেস কিন্তু এর আছে, এই দিকটাকে আমরা সাইনোসয়েডাল বলতে, এই দিকে সাইনোসয়েডাল আছে। তাহলে এই সারফেসটা কিন্তু সাইনোসয়েডের সঙ্গে রিলেশন নাই, আছে নাকি এই সারফেসটার? হ্যালো, জি না স্যার। এই সারফেসটা মানে এই যে দুটো সেল এই যে মিলে আছে এইখানে, এর মাঝখানের এই এরিয়াটাই কিন্তু দুটো সারফেসের সঙ্গে এই সাইনোসয়েডের সঙ্গে রিলেটেড নাই। এর মাঝখানে এই যে ছোট্ট একটা স্পেস আঁকেছি, দেখিছো? এই স্পেসটা হচ্ছে এর সেল মেমব্রেন, আর এই সেল মেমব্রেন দুইটে সরে যে মাঝখানে একটা স্পেস তৈরি করে সেল মেমব্রেন দিয়ে। নতুন কোনো স্ট্রাকচার এখানে, নতুন কোনো সেল দিয়ে কিন্তু তৈরি হয় না, জাস্ট এই হেপাটোসাইটের সেল মেমব্রেনটা দুই দিক থেকে সরে যেয়ে মাঝখানে একটা স্পেস তৈরি হয়, যেটাকে বলা হয় বাইল ক্যানালিকুলাই। কথা কি বুঝছো? জি স্যার। বাইল ক্যানালিকুলাই মানে দুটো হেপাটোসাইটের সেল মেমব্রেনের মাঝখানে একটা গ্যাপ,
এই গ্যাপের দুই পাশে কিন্তু টাইট জাংশন দিয়ে টাইট করা থাকে, আর এর মাঝখানে একটা গ্যাপ থাকে, এই গ্যাপটাকেই আমরা বলি বাইল ক্যানালিকুলাই। এইটা হচ্ছে যদি এটা তোমার এইটা হচ্ছে অ্যান্ট্রোপোস্টেরিয়র সারফেস যদি বলো, আর এই ল্যাটারাল সারফেস দিয়ে থাকে হচ্ছে আমাদের বাইল ক্যানালিকুলাই। আর এই বাইল ক্যানালিকুলাই বরাবর এই সেলগুলো প্রস্রাব করে দেয়, আর সেইটাই হচ্ছে আমাদের বাইল। কথা কি বুঝছো? একই হেপাটোসাইট যেটা সাইনোসয়েডাল সারফেস, সেই দিক থেকে হচ্ছে আমাদের তৈরি করে, প্লাজমা প্রোটিন তৈরি করে, আর যেটা নন সাইনোসয়েডাল সারফেস সেই সারফেস দিয়ে হচ্ছে বাইল তৈরি করে। এই বাইলগুলো কিন্তু এর মাঝখান থাকে, আলটিমেটলি তারা বাইল ক্যানালিকুলাই মিলে ক্যানাল অফ হ্যারিংস তৈরি হয়। এই ক্যানাল অফ হ্যারিংস দিয়ে তারপরে এইখানে যে বাইল হেপাটিক ডাকটুল আছে, এই যে দেখতেছি আমরা, এই ক্যানাল অফ হ্যারিং দিয়ে হেপাটিক ডাকটুলসে যেয়ে এই বাইলগুলো ওপেন হয়, মানে ড্রেন করে আলটিমেটলি আমাদের ওই হেপাটিক ডাক তৈরি করে তারপরে কমন হেপাটিক ডাক্ট, কমন বাইল ডাক্ট হয়ে আমাদের সেকেন্ড পার্ট অফ দ্য ডুওডেনাম পর্যন্ত এসে। কথা কি বুঝছো তোমরা কিছু? একটু বুঝতে পারবা, পুরোপুরি বুঝতে পারবা না নিজে পড়লে, তারপরে হ্যাঁ কমপ্লিটলি বোঝা যাবে নিজে পড়ে। তারপরে যদি কোনো প্রশ্নের উদ্রেক হয় সেটা যদি আমার কাছে জিজ্ঞেস করো, তারপরে কমপ্লিটলি বোঝা যাবে যে কিভাবে কোন দিকে কি হচ্ছে। এই গেল হচ্ছে আমাদের ক্লাসিক হেপাটিক লোবিউল, যেটাকে স্ট্রাকচারাল লোবিউল বলে। এরপরে এছাড়াও এই লিভারের যেসব ডিজিজ হয় সেই ডিজিজকে বর্ণনা করার জন্য একে যে পোর্টাল লোবিউল মানে একটা পোর্টাল ট্রায়েডের তিন পাশে এই ট্রায়াঙ্গুলার যে একটা লোবিউল কল্পনা করা হয়, যেটাকে পোর্টাল লোবিউল। আর একটা হচ্ছে পোর্টাল অ্যাসিনাস তৈরি করা হয়, যে দুই পাশে সেন্ট্রাল ভেনিউল থাকে, আর ইলিপ্টিক্যাল যে সাইডে, এই সাইডে দুটো না, এই পাশে কিন্তু অনেকগুলো, মানে চারপাশে 4টে বা 6টা আমাদের পোর্টাল ট্রাইড থাকে। এটা ডায়মন্ড শেপ। এই ডায়মন্ড শেপ আমরা 2 ডাইমেনশনাল ডায়মন্ড না, কিন্তু এটা হচ্ছে 3 ডাইমেনশনাল ডায়মন্ড। মানে এর এদিকেও কিন্তু এরকম উঁচু আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এদিকে উঁচু হবে 3 ডাইমেনশনালি। তাহলে এই যে হেপাটিক অ্যাসিনাস, এইটা হলো মেটাবলিক স্ট্রাকচার বলে, মেটাবলিক ইউনিট বলা হয় হেপাটিক অ্যাসিনাস বা পোর্টাল অ্যাসিনাস। আর এই পোর্টাল লোবিউলটাকে বলা হয় ফাংশনাল এই স্ট্রাকচার, ফাংশনাল ইউনিট বলা হয়। কারণ কি, এইখান দিয়ে যত তৈরি হবে, বাইল তৈরি হবে, সব বাইলগুলো এইখানে এসে ওপেন হয়। এই বাইলগুলো এই বাইল ডাকটুলে ওপেন হয়, সব হ্যারিংস, ক্যানাল অফ হ্যারিংস গুলো এসে এই জন্য এটাকে, যেহেতু লিভারের অন্যতম একটা ফাংশন হচ্ছে আমাদের বাইল তৈরি করা, এই জন্য এটাকে ফাংশনাল ইউনিট বলে। আর এইটাকে বলা হয় হচ্ছে মেটাবলিক ইউনিট। কেন মেটাবলিক ইউনিট বলে বলতেছি। আর এইটা হলো আমাদের স্ট্রাকচারাল ইউনিট। তাহলে হেপাটিক লোবিউলটা হলো স্ট্রাকচারাল ইউনিট, আমাদের পোর্টাল লোবিউলটা হচ্ছে ফাংশনাল ইউনিট, আর হেপাটিক অ্যাসিনাস বা পোর্টাল অ্যাসিনাসটা হচ্ছে আমাদের মেটাবলিক ইউনিট। কেন মেটাবলিক ইউনিট এই কারণে বলতেছি, কারণ এইখানে একটা পোর্টাল, এই যে এই হেপাটিক আর্টারিওলস আছে, এইখানে একটা হেপাটিক আর্টারিওলস আছে, এরা এই বরাবর ব্রাঞ্চ দিয়ে দেয়, এই বরাবর এই দিক থেকে এই দিকে ব্রাঞ্চ চলে যায়, আবার এই দিক থেকে এই দিকে ব্রাঞ্চ চলে যায়, তাই না? ব্রাঞ্চ চলে যাওয়ার পরে এইখানে আমরা যদি একে যদি আমরা ভাগ করি, একে যদি আমরা 3টে ভাগে ভাগ করি, তাহলে এই এরিয়া আর এই এরিয়া সবচেয়ে বেশি অক্সিজেন পায়, তাই না? প্রথম এখানে ব্লাড সাপ্লাই আসে, তাই না? প্রথম অক্সিজেন পাই সবচেয়ে বেশি এই এরিয়ায়, নেক্সট অক্সিজেন এই এরিয়ায় থাকবে, তাই না? আর সবচেয়ে কম অক্সিজেন থাকবে হচ্ছে কি এই সেন্ট্রাল ভেনিউলের কাছে, তাই না? জি স্যার। এই জন্য আমরা যে এই সবচেয়ে বেশি মেটাবলিক অ্যাক্টিভিটি তাহলে কি হবে, এই এরিয়ায় সবচেয়ে বেশি মেটাবলিক অ্যাক্টিভিটি হবে, তাই না? মাঝখানে এই এরিয়ায়, তারপরে এইখানে আর একটু কম হবে, এইখানে আরো কম হবে, তাই না? এই জন্য এটাকে মেটাবলিক ইউনিট বলে। কথা বুঝছো? জি স্যার, বুঝলাম। এর উপর আমরা কিন্তু বিভিন্ন ডিজিজও ব্যাখ্যা করতে পারি। ডিজিজ কিন্তু ব্যাখ্যা করার জন্যই এই দুটো লোবিউল তৈরি করা হয়েছে। ডিজিজ ব্যাখ্যা করার জন্য ধরো যে আমরা মনে করি যেন কোনো পয়জনের কারণে, আই মিন যে অ্যালকোহল একটা পয়জনাস সাবস্টেন্স, তাই না? এই পয়জনের কারণে যদি সিরোসিস হয় তাহলে কি হবে? তাহলে হচ্ছে প্রথমে কোন জায়গায় চেঞ্জ হবে, এইখানে চেঞ্জ হবে না এইখানে চেঞ্জ হবে?
স্যার মাঝখানে পয়জনটা এইখানে এসে পড়বে প্রথমে, তাই না? আর্টারিতে আসবে না, আর্টারি জি, স্যার। এবং আমাদের ওই পোর্টাল আর্টারি ভেনিউল দিয়ে আসবে, তাহলে এই মাঝখানের এরিয়া। তা আমরা যদি দেখি, আমরা যদি ওই যে হিস্টোপ্যাথোলজি করে যদি দেখি যে এই পোর্টাল অ্যাসিনাস বা হেপাটিক অ্যাসিনাসের মাঝ বরাবর হচ্ছে নেক্রোসিস হয়েছে, তাহলে আমরা বলতে পারবো ইট ইজ ডিউ টু কি পয়জন, তাই না? মানে পয়জনাস কোনো সাবস্টেন্সের কারণে হয়েছে, এই সিরোসিসটা হয়েছে। আর এমন যদি সিরোসিস হয়, যদি ইস্কেমিয়ার কারণে মানে অক্সিজেনের অভাবের কারণে যদি সিরোসিস হয়, তাহলে কোন দিকে হবে? পাশের দিকে হবে স্যার, আগে পাশের দিকে স্যার। মানে এই সেন্ট্রাল ভ্যানুলের কাছে তার মানে হলো ভ্যানুলের এই কাছে। এই এই আমরা তো দেখতে পাই এইটা, বুঝছো? এইটা তো দেখা যায় না ইসের নিচে, মানে মাইক্রোস্কোপের নিচে এটা দেখা যায় হচ্ছে এই হেপাটিক লোবিউল। তাহলে হেপাটিক লোবিউলের এই মাঝখান বরাবর যদি নেক্রোসিস হয়, তাহলে আমরা বলবো দিস নেক্রোসিস ইজ ডিউ টু হাইপোক্সিয়া। কথা বুঝছো? জি স্যার। আর যদি পেরিফেরির দিকে কোনো চেঞ্জ হয়, তাহলে আমরা বলবো দিস সিরোসিস বা দিস নেক্রোসিস ইজ ডিউ টু টক্সিন অর পয়জনাস সাবস্টেন্স অর টক্সিন। কথা কি বুঝতে পারছো তোমরা? জি স্যার। বুঝতে পারছি। এইভাবে ব্যাখ্যা দেওয়ার জন্যই হচ্ছে আমাদের এইগুলো তৈরি করা হলো। তাহলে আমাদের এইটা হলো কি সম্বন্ধে জানলাম যেন আমরা, যে স্ট্রাকচার, তাই না? স্ট্রাকচার, মাইক্রোস্কোপিক স্ট্রাকচার। তারপরে আর একটা জানলাম হচ্ছে কি ডেভেলপমেন্ট সম্বন্ধে জানলাম। তাহলে মোটামুটি আমাদের জানা তো সব হয়ে গিয়েছে। এখন আমরা জানতে চাইছিলাম হচ্ছে আর একটা জিনিস, একটু দেখতে পাচ্ছ নাকি? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার, একটা লোক। কই গেল? দেখা যাচ্ছে? জি স্যার, জি স্যার। একটা ছবি। একটা লোকের ছবি দেখা যাচ্ছে, কিন্তু আমার এখান থেকে সরে গেল। এইটা দেখতে পাচ্ছো? পাচ্ছি স্যার। হ্যাঁ স্যার। ভিডিও চলছে। স্যার কথা শুনি না কিন্তু স্যার, কোনো সাউন্ড জি স্যার, চলতেছে। ওনার মুখ জাস্ট নড়ে। হ্যাঁ, ওটা শুনতে পাবা না। তাহলে তোমরা দেখো যে লিভারের মোটামুটি একটা সারফেস মার্কিং দেখাচ্ছে, যে ল্যাটারালি দেখালে আমরা কোথায় দেখবো, এই লেফট অ্যান্টিরিয়রলি দেখা যাবে কি করে, সেটি আমাদের দেখাচ্ছে আর কি। এরপরে আমরা হ্যাঁ, এই যে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল কে ওপেন করলো, ওপেন করে এখন দেখো যে কিভাবে আমরা দেখবো, বুঝছো? এই হচ্ছে ডায়াফ্রাম। দেখো ডায়াফ্রামটা উঁচু, এই যে যেটা দেখতেছো এটা হলো ডায়াফ্রামটা উঁচু করলো, বুঝছো? এই ডায়াফ্রামটা উঁচু করলো। এখন ডায়াফ্রামটা উঁচু করে তোমাদের বলেছিলাম যে এইখান দিয়ে যদি আমরা হাত ঢুকাই দিই, দেখতে পাচ্ছ তো তোমরা? হ্যাঁ, এরকম তো আর এরকম কাইটে সাইটে তো আর অপারেশন করা যাবে না, তাহলে তো গেছে মরে। আমরা হ্যাঁ, আমরা হচ্ছে এই ডায়াফ্রামের নিচে দিয়ে এইখান দিয়ে যদি হাত ঢুকাই দিই, এইখান দিয়ে, তাহলে ডায়াফ্রাম আর এই লিভারের মাঝখান দিয়ে হাত দিয়ে ঢুকে ওই পাশে যে শেষের দিকে যে এক জায়গা বেঁধে যাবে, সেই বেঁধে যাওয়ার জায়গাটাই হচ্ছে আমাদের যে সুপিরিয়র করোনারি লিগামেন্ট। আর এই স্পেসটা তো কাইটে সেটে ফেলছে, তার জন্য আমরা শহরেই দেখতে পাচ্ছি যে স্পেসটা, কিন্তু অ্যাপ্রোচ করা খুবই কঠিন। এই স্পেসটাকেই বলা হয় অ্যান্টেরিয়র রাইট ইন্ট্রাপেটোনিয়াল সাবফ্রেনিক স্পেস। কথা বুঝছো? অ্যান্টেরিয়র রাইট না রাইট অ্যান্টেরিয়র ইন্ট্রাপেটোনিয়াল সাবফ্রেনিক স্পেস। কথা বুঝছো? এই যে এই স্পেসটাকেই বলা হয়। ওই যে ফাঁকা যে জায়গাটা দেখতে পাচ্ছি আমরা, এই যে, বুঝছো? আর এইটা আমরা দেখতে পাচ্ছি, এইটা হলো আমাদের সেই কি, এইটা ফালসিপাম লিগামেন্ট। এইটা হলো ফালসিপাম লিগামেন্ট। এই ফালসিপাম লিগামেন্টের এই নিচের দিকে এইটাই হচ্ছে আমাদের সেই রাউন্ড লিগামেন্ট অফ দা, এই যে হাত ঢুকাই দিল, এইটাই ওই যে এই যে পিছন দিকে, এই যে দেখছো, এই যে
জি স্যার। আবার মানে একটু পিছনে চলে গেছে। তোমাদের বলেছিলাম এইটের কথা, এই যে এই বরাবর যেটা আমরা দেখতে পাচ্ছি এই পুরোটাই হচ্ছে আমাদের ফালসিফর্ম লিগামেন্ট। এই ফালসিফর্ম লিগামেন্টের এই যে এইটে, এই দিস ইজ দ্য রাউন্ড লিগামেন্ট অফ দ্য লিভার। এই যে পিছন দিকে দেখতে পাচ্ছ, তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার দেখতে পাচ্ছি। এই এই যে পিছন দিকে এইটাই হচ্ছে আমাদের সেই সুপিরিয়র করোনারি লিগামেন্ট। জি স্যার। এই যে দেখা যাচ্ছে সুপিরিয়র করোনারি জি লিগামেন্ট। স্যার। লিগামেন্ট। স্যার লিগামেন্ট গুলো তাহলে লিভারের সাথে অ্যাটাচড থাকবে না? হ্যাঁ, তুমি বোঝো নাই? না মানে স্যার যে হাত দিয়ে সরানো যাচ্ছে। হাত দিয়ে সরানো যাচ্ছে না পাগল, তুই এতক্ষণে বুঝতে পারলি না? আবার আবার খেয়াল করো, এই যে দেখো, এই যে ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্টের মতন এই যে অ্যাটাচ হয়ে গেছে, এটা আসলে কি আমাদের হচ্ছে এই ফালসিফর্ম লিগামেন্ট। এই ফালসিফর্ম লিগামেন্ট এই যে ডায়াফ্রামের সঙ্গে অ্যাটাচ হয়ে গেছে, দেখছো? আর এই ফালসিফর্ম লিগামেন্ট এই যে এই সামনের দিকে এইটা আছে, এই সামনের দিকের এইটা থাকবে হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সঙ্গে লিগামেন্ট। আর এই যে স্পেস, এই স্পেসটাইকে বলে সাব ডায়াফ্রামেটিক রাইট অ্যান্টেরিয়র ইন্টারপেট্রোনিয়াল স্পেস। এই স্পেসের শেষ পর্যন্ত যে তারপরেই নাই আমাদের ওই ডায়াফ্রামের সঙ্গে অ্যাটাচমেন্ট থাকবে, সেইটাই তো দেখালাম। হাত এরকম ঢুকাই দেওয়া যাবে, হাত ঢুকাই দেওয়ার পরে এই যে এইখানে পিছন পোস্টেরিয়র সারফেসে না আমাদের করোনারি লিগামেন্ট, পোস্টেরিয়র সারফেসের আপার পার্টে না, এই সেই করোনারি লিগামেন্ট। এইখানে এই যে ডায়াফ্রামের সঙ্গে অ্যাটাচমেন্ট, কোন মেয়েটা বললে বুঝতে পারছো? দেখছো দেখছো? জি স্যার, জি স্যার। এইখানেই যে হচ্ছে ডায়াফ্রাম, এইটাতে অ্যান্টেরিয়র সারফেস, এইটা সুপিরিয়র সারফেস, এরপরে পোস্টেরিয়র সারফেসের আপার পার্টেই যে হচ্ছে সুপিরিয়র করোনারি লিগামেন্ট, সেই করোনারি লিগামেন্ট এইখানে থাকবে। এইটাই হচ্ছে এই যে ডায়াফ্রামের সঙ্গে অ্যাটাচমেন্ট হয়ে চলে গেল। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা হলো পোস্টেরিয়র সারফেস দেখলাম, এইটাতে অ্যান্টেরিয়র সারফেস। বলছে যে এটা কনভেক্স অ্যান্টেরিয়র সারফেসটা। দেখ এখানে অনেক কিছু দেখাচ্ছে, তা সবকিছু তো তোমাদের ওরকম এত সময় ধরে দেখাতে হতে পারবো না, সময় শেষ হয়ে যাবে। দেখো যে এই এরিয়াগুলোকে গ্লিসেনিং, তাই না? গ্লিসেনিং দেখা যাচ্ছে না? জি স্যার। জলজল করতেছে, এইখানেও কিন্তু জলজল করতেছে, এই যে রাইট রিফ্লেক্ট করতেছে। এই এরিয়াটা, এই এরিয়াটা দেখো, এই এরিয়াটা কিন্তু জলজল করতেছে না। দিস ইজ দ্য বেয়ার এরিয়া, দি বেয়ার এরিয়া অফ দ্য লিভার। এইটে আর এইগুলো কিন্তু বেয়ার এরিয়া না। এই যে ইনফেরিয়র ভেনা ক্যাভা ইটসেলফ এখানে রয়ে গিয়েছে, ইনফেরিয়র ভেনা ক্যাভাটা। আর এইটাই হচ্ছে আমাদের সেই কর্ডেড লোভ, বুঝছো? আর এইটাই হচ্ছে কোয়াড্রেট লোব। আর এটা তো দেখতে পাচ্ছ যে গল ব্লাডার থেকে এই বরাবর গ্যাস্ট্রিক ইমপ্রেশন, এইখানে এইটা হচ্ছে আমাদের এই জায়গাটা হচ্ছে আমাদের ইসোফেজিয়াল ইমপ্রেশন, এইটা হলো গ্যাস্ট্রিক ইমপ্রেশন, এইটা হলো টিউবার ওমেন্টাল,
টিউবার ওমেন্টাল, এইখানে থাকে আমাদের হচ্ছে কডের লোবের এইখানে হচ্ছে পাইলোরিক এন্ড, এই বরাবর এইখান দিয়ে এই 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 এরিয়াটায় থাকে হচ্ছে আমাদের কি ডুওডেনাল, মানে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট অফ দ্য ডুওডেনাম থাকবে। এই এরিয়াটা হচ্ছে আমাদের কি রাইট কোলিক ফ্লেক্সার, এই এরিয়াটা হচ্ছে যে Renal. রেনাল ইমপ্রেশন, আর এইখানে থাকবে Renal এই যে impression. আর এই যে টিউথ এরিয়া এইখানে সুপ্রা রেনাল ইমপ্রেশন থাকবে। ইনফেরিয়র ভেনা ক্যাভাটা দেখলে এটা এবার তোমাদের পেরিটোনিয়াল ফোল্ড যেগুলো আছে সেই পেরিটোনিয়াল ফোল্ড গুলো দেখাবে। এই এবার লিগামেন্ট গুলো দেখো, এই সেই আমাদের ফালসিফর্ম, ওই যে বললাম এই এই উঁচু করে দেখো, দেখালো যে ফালসিফর্ম লিগামেন্ট, এই যে দেখতে পাচ্ছো? জি স্যার পাচ্ছি। হ্যাঁ, এই ফালসিফর্ম লিগামেন্টটা। এই এই আবার দেখাচ্ছে তোমার ফ্যালসিফর্ম লিগামেন্টটাই দেখাচ্ছে এই অ্যাবডোমেনের ওই ডিসেকশনের আগের ডিসেকশন দেখালো, এই যে লিগামেন্টাম টেরিস হেপাটিস। এই যে এই বরাবর ডায়াফ্রামের সঙ্গে অ্যাটাচমেন্ট থাকে সেটা দেখতে যায়। দেখছো যে করোনারি লিগামেন্ট কোথায় থাকে তাই দেখালো। জি স্যার। তাহলে লেফট লোব আর রাইট লোব দেখাচ্ছে, আর বলতেছে যে এটা হচ্ছে শুধুমাত্র সারফেসেই ভাগ করা। এই যে করোনারি লিগামেন্ট দেখাচ্ছে এই বরাবর, এই যে সুপিরিয়র করোনারি লিগামেন্ট, ইনফেরিয়র করোনারি লিগামেন্ট, আর এই মাঝখান বরাবর দেখো এই 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 এরিয়াটা হচ্ছে শুধু গ্লিসন্স ক্যাপসুল সরাসরি দেখা যায়, এখানে পেরিটোনিয়াম থাকে না। Peritoneal reflection that goes round the front তোমরা কি শুনতে পাচ্ছ এবার? and back. স্যার শুনতে পাচ্ছি কিন্তু অল্প খুব স্যার। কম। জি স্যার। Double folds of peritoneum extend from the edges of the line of reflection. Passing forward is the falciform ligament, as we've seen. Passing to right and left, near the top of the liver, are the two triangular ligaments. এই এই দুই পাশে যে ট্রায়াঙ্গুলার লিগামেন্ট দেখালো, স্যার কিছু বোঝা যাচ্ছে না স্যার এমনি। Seen from in front, কোনটা here's the right মানে দেখে triangular বুঝতে পারছো ligament. না? তাই It ends here. না ওনার কথা বলতেছে না তাই। Here's the lesser omentum. To look at is the lesser omentum. Here's the lesser omentum. Seen from in return to this view of the liver. একটু দেখো যে আচ্ছা। ট্রায়াঙ্গুলার বোঝা যাচ্ছে না, তোমরা বুঝতে পারবে না, তাহলে তো বোঝা যাচ্ছে না। এইটুক তো আমরা দেখে ফেলছি যে বেয়ার এরিয়া।
edges of the line of reflection. Passing forward is the falciform ligament, as we've seen. Passing to right and left near the top of the ligament are the two triangles. এই যে দুই পাশে দেখতে পাচ্ছ, এই দুটো হচ্ছে দুটো এই যে করোনারি সুপিরিয়র করোনারি লিগামেন্ট ইনফেরিয়র করোনারি লিগামেন্ট মিলে এই রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, এই পাশে লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট তৈরি করছে। এইখানে দেখাচ্ছে দেখো, এই যে এই যে ফোল্ডিং হয়ে চলে গেছে, এই হচ্ছে সুপিরিয়র করোনারি লিগামেন্ট। তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার। এই যে এইটা হলো সুপিরিয়র করোনারি লিগামেন্ট, এইখান থেকে এইটা পিছন দিকে নেমে চলে যাবে, তাই এই জন্য এই এরিয়াটাকে বলা হচ্ছে রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট। ওই যে নেটারে যে ছবিটা দিচ্ছে সেই একই রকম হয়েছে, দেখো যে একই রকম দেখা যাচ্ছে ইনট্যাক্ট বডিতেও। হ্যাঁ, আর এইটা দেখালো লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট। এবার দেখো লেসার ওমেন্টাম, লেসার ওমেন্টামের অ্যাটাচমেন্ট এখান থেকে। তাহলে এই এরিয়াটা পোটা হেপাটাইটিস দেখলে, এবার আসো ইনট্যাক্ট বডিতে দেখো কিভাবে লেসার ওমেন্টাম দেখা যায়। তাহলে এই যে এইখানে লেসার ওমেন্টাম দেখা যাচ্ছে, আর এইটা হচ্ছে সেই ফ্রি বর্ডার অফ দ্য লেসার ওমেন্টাম। যেখানে তোর পার্সেন্টেজ দিয়ে দাও, এবার এইটুকু আর 10 মিনিট আছে, শেষ হয় তাহলে দেখি ফেলবো। জি স্যার। পার্সেন্টেজ স্যার নিয়েছে স্যার, সমস্যা। ঠিক আছে। তাহলে এটা তো আর দেখা তেমন কিছু নাই, তাই না? তোমরা তো বুঝে ফেলছো নাকি? হ্যালো, জি স্যার। জি স্যার। তাহলে আজকে আর দেখার তো তেমন জি কিছু স্যার, নেই, দেখছি স্যার। মোটামুটি ওই যতটুকু দেখা হয়ে গেছে এ পর্যন্তই। তাই আজকের মতন জি, ক্লাস শেষ। আল্লাহ হাফেজ। জি স্যার। আদাব স্যার। হ্যাঁ, ঠিক আছে। বিলিয়ারি অ্যাপারেটাস ওটা কি করবেন স্যার? ওইটা কালকে পড়াবেন? দেখি কালকে পড়াতে পারি কিনা, যদি কালকে বাসায় থাকে, ও লকডাউন, তাহলে পড়া দিবানি আবার কালকে, বুঝছো? এখনো জি, তো স্যার। অনেক পড়া বাকি। তো ঠিক আছে আজকের মতন, হ্যাঁ, আল্লাহ হাফেজ। আসসালামু